কি দেখে বোঝা যায় যে এটা মার খাওয়ার ইনজুরি আর এটা পড়ে যাওয়ার ইনজুরি? যদি একটা মারের ইনজুরি হয় তাহলে না খুব শার্প কাট কিছু পাওয়া যায় না, কিন্তু সেটা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় ডেফিনেটলি এখানে কাট মার্কস থাকবে, হয়তো সেখানে কিছু ফরেন বডি ঢুকে থাকবে, এইসব ব্যাপারগুলো হবে। আচ্ছা, অর্থোগন্যাথিক সার্জারিটা কি? সোজা কথা, চোয়ালটা বড় আছে, চোয়ালটাকে আমাকে ছোট করতে হবে। এত কামড় কেমন কেমন খেয়েছে? ওরে বাবা, কামড় আর বলো না। আর এরকম কখনো হয়েছে কেউ চুমু খেতে গিয়ে মুখ আটকে গেছে? পেশেন্ট পেয়েছিলাম আমি। হ্যাঁ, মানে কিছু একটা ইন্টিমেট কাজ করার সময় একটা ডিসলোকেশন হয়ে গেছে। আচ্ছা, মুখ থুবড়ে পড়ে গেলে কি হয়? মুখ থুবড়ে যখন আমরা পড়ছি তখন এই অংশটার উপর আমরা চাপ দিয়ে পড়ি। এই অংশটার উপর চাপ দিয়ে পড়লে কিন্তু এই হাড়টা তো খুব শক্ত, এর সাথে ভাঙবে কোথায়? সেই দুর্বল অংশ, এই কন্ডাইল। আচ্ছা ডাক্তারবাবু, আপনি অজয় দেবগণে গুটকাটা ছাড়াতে পারবেন? হাত জোর করে বলি না, এটা সম্ভব না। আচ্ছা, টিএমজে? টিএমজে মানে? নিচের চোয়াল মুভ করছে মানে কি? খুলছে, বন্ধ হচ্ছে, সামনে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাদিকে যাচ্ছে। ভালো অভিনেতা হওয়ার জন্য কি করতে? জ লাইন ঠিক করতে হবে। মানে দেখুন দাড়িটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, স্বাভাবিক এই ধরনের ডিমান্ডও আছে। তবে ডাক্তারবাবু একটা হেল্প হয় গুটকা খেলে, লোকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখে যায়। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা সলিউশন। চাই নায়কের মতো জ লাইন, মার খেয়ে থোবড়া বিগড়ে গেছে, পকেটে হেলমেট নিয়ে বাইক চালাচ্ছিলেন, পড়ে গিয়ে থোবড়া বিলা হয়ে গেছে, তার জন্য চলে এসছে আজকে আমাদের ডাক্তারবাবু ডক্টর সমীরণ ঘোষ, ওরাল অ্যান্ড ম্যাক্সিওফেশিয়াল সার্জন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। আগে নমস্কার, আমি ডক্টর সমীরণ ঘোষ। কি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল মানে মানে এমন কি, মানে এটা কি জিনিস? ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল কথাটা শুনে প্রথম যে রিপারকেশনটা হয় সাধারণ মানুষের কাছ থেকে, জানো এটা কি মাথায় মাখে না গায়ে লাগা, এটা কি? এটা যখন আমরা যখন এই স্পেশালিটিতে এসেছিলাম আমাদেরও খুব অদ্ভুত লেগেছিল। কিন্তু এটা ডেন্টিস্ট্রির একটা সার্জিক্যাল স্পেশালিটি, এবং যেহেতু আমরা এই অঞ্চলটা নিয়ে ডিল করি, মানুষের মুখ, মানুষের চোয়াল, ওপরের চোয়াল, নিচের চোয়াল, সমস্ত কিছু, সেই জন্য এই স্ট্রিমটার নাম হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। কিন্তু সাধারণ মানুষকে যদি আমি এটা বোঝাই তাহলে এটা হচ্ছে ফেসিয়াল সার্জারি যদি আমি বলি, কারণ ফেস মানে হচ্ছে ওপরে তার একটা চামড়া থাকবে বা নরম কিছু আবরণ থাকবে, তার ভিতরে থাকবে তার বোনস বা শক্ত কিছু, এই সমস্ত কিছু নিয়ে যে সুপার স্পেশালিটি অফ ডেন্টিস্ট্রি, তাকে বলা হয় ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, যেটা এককালে নাম ছিল ওরাল সার্জারি। তখন আমরা মুখের ভেতর নিয়েই কাজ করতাম, কিন্তু এখন সেটা আস্তে আস্তে প্রসারিত হয়ে এখন মুখের বাইরে, গলা, এই সমস্ত জিনিস তার মধ্যে ইনক্লুডেড হয়েছে, সেই জন্য এটাকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বলা হয়। কিন্তু এটাকে সহজভাবে আমরা ফেসিয়াল সার্জারিও বলতে পারি। থোবড়ার ডাক্তার এরকম কিছু একদম, হ্যাঁ, বাংলায় যদি বলেন তো থোবড়ার ডাক্তার হলে আইডিয়াল। ঠিক আছে, এরকম পেশেন্ট আপনাদের কাছে আসে, ধরুন মার খেয়ে থোবড়া বিগড়ে গেছে? এটাই তো আমাদের কমন প্র্যাকটিস। সব থেকে বেশি পেশেন্ট আমরা যেটা পাই সেটা হচ্ছে ফেসিয়াল ফ্র্যাকচার্স নিয়ে, এবং ফেসিয়াল ফ্র্যাকচার্সের দুটো কারণ হয় খুব কমনলি আমাদের দেশে। খুব কমনলি যেটা হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কারণ আমরা খুব স্বাভাবিকভাবেই আমাদের যেগুলো মানা উচিত সেগুলো আমরা মেনে চলি না। আমরা তখন রোয়াবি দেখাতে গিয়ে, আমার হিরোগিরি দেখাতে গিয়ে আমি হেলমেট ছাড়া চালাচ্ছি, বড় হিরো হয়ে গেলাম, আমি 4 জন আরও বেশি গার্লফ্রেন্ডকে বসাতে পারবো হয়তো পিছনে, সেটা আমার একটা পেডিগ্রি অ্যাড করলো, প্লাস হচ্ছে আর বাকি অন্যান্য সময় ইভেন আমার সঙ্গে যিনি আছেন তাকেও যে হেলমেটটা পরতে হবে সেটা আমরা করি না, এবং যথারীতিভাবে আমরা নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালাই। এবং সবথেকে সমস্যা যেটা হয় সেটা বাইক নিয়ে। আমরা রাস্তাঘাটে দেখলেই দেখতে পাবেন যারা নিয়ম ভাঙার ক্ষেত্রে একদম প্রথিতযশা, একদম প্রথমে যাদের নাম, তারা হচ্ছে বাইকার্স। সেক্ষেত্রে এটা খুব কমনলি আমরা পাই। এবং সায়ন, তুমি যেটা বললে আমাকে যে এটা দুটো কারণে হয়, একটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তা সেটা এক ধরনের ইনজুরি, আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল ভায়োলেন্স। ইন্টারপার্সোনাল ভায়োলেন্সটা আবার খুব অদ্ভুত। যেমন মানে যখন আমরা আমেরিকান কোনো স্ট্রাকচার দেখি, বা যেহেতু আমাদের পড়াশুনোগুলো ইনিশিয়ালি সমস্ত ওয়েস্টার্ন বই থেকে হয়, সেখানে যেরকম পার্সেন্টেজ থাকে আর আমাদের এখানে পার্সেন্টেজ ডিফারেন্ট। ইন্টারপার্সোনাল ভায়োলেন্স আবার খুব বেশি হচ্ছে এই উন্নত দেশগুলোতে, খুব অদ্ভুত ব্যাপার। তো আমাদের দেশে রিলেটিভলি কম, কিন্তু এটা সিজনাল। এটা সিজনাল মানে কীরকম? যেই আপনার ভোট চলে এলো দেখবেন এই সংখ্যা বাড়তে শুরু হয়েছে, তারপরে দেখুন অন্যান্য কিছু, এবং অনেক সময় দেখা গেল যে কোনো উৎসব মানেই মানুষ তখন একটু নিজের ইনহিবিশনটাকে ছেড়ে অন্য কিছুর কথা ভাবেন, তখনও হঠাৎ হাত পাগুলোকে কন্ট্রোলে রাখতে পারেন না, চলে গেল, তখনও বেশি। তো আমাদের ক্ষেত্রে ইন্টারপার্সোনাল ভায়োলেন্সটা একটু সিজনাল হিসেবেই আমরা দেখি। ইন্টারপার্সোনাল ভায়োলেন্সের ক্ষেত্রে সবাই আগে এসে লুকোয়, ধরে নিন কোনো একটা সে মার খেয়েছে বা এই জন্য তার মুখ ভেঙে গেছে, খুব কমন, একদম ঠিক বলেছো। মানে আপনার কাছে এসে বলবে যে আমি পড়ে গেছি। একদম প্রত্যেকটা এই ধরনের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, প্রথম বলে ডাক্তারবাবু কি করে হলো,
না আমি না বাথরুমে গেছিলাম, সেখান থেকে পড়ে গেছি। এবং কেন বাথরুমে গেলে পড়ে গেলেন কেন, আপনি কি পায়ের তলায় সাবান নিয়ে যাচ্ছিলেন? বলছি না ডাক্তারবাবু, কি একটা যে হলো, আমার মাথাটা অন্ধকার হয়ে গেল, আমি পড়ে গেলাম। মানে কেন, আপনার কি কোনো হার্টের প্রবলেম আছে, আপনার অ্যারিথমিয়া আছে? বলছে না ডাক্তারবাবু তাও নয়, কিন্তু আমি পড়ে গেলাম। এটা খুব কমন। কিন্তু সেক্ষেত্রে আমাদেরও আজকাল মেডিকো লিগাল যে ইস্যুসগুলোর জন্য আমাদের কিন্তু থরলি তার ইনজুরি প্যাটার্নটা দেখতে হয়, এবং সেখানে পেশেন্টকে কিন্তু মানে এই জেরা করার, মানে আমরা যদি বলি ফরেন্সিক বা এই জাতীয়, তার একটা ইনিশিয়াল কাজ কিন্তু আমাদের করতে হয়। কারণ আমাদের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি সায়েন্স যেটা শিখিয়েছে যে এই বিভিন্ন ধরনের ইনজুরির প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট। ডাক্তারবাবু আপনি একটু সহজে বলুন যাতে আমি বুঝতে পারি যে কি দেখে বোঝা যায় যে এটা মার খাওয়ার ইনজুরি আর এটা পড়ে যাওয়ার ইনজুরি। এটা তো যেহেতু আমাদের কাছে খালি স্কালটা আছে বা ম্যান্ডেবলটা আছে, এর সাথে মানে পুরো সফট টিস্যু থাকলে আর বোঝাতে পারতাম। ঠিক আছে, মেন যখন আমরা একটা পেশেন্টকে দেখি, যদি একটা মারের ইনজুরি হয় তাহলে না খুব শার্প কাট কিছু পাওয়া যায় না, তখন একটা ব্লান্ট একটা ইনজুরি পাই, এবং তার সাথে হেমাটোমা, মানে সেই জায়গাটা কালশিটে হয়ে গেছে পাই। কিন্তু সেটা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, ডেফিনেটলি এখানে কাট মার্কস থাকবে, হয়তো সেখানে কিছু ফরেন বডি ঢুকে থাকবে, এইসব ব্যাপারগুলো হবে। সুতরাং এখানে একটা ব্লান্ট ইনজুরি নিয়ে এলে আমরা যে বুঝতে পারবো সেই জায়গার একটা কালার চেঞ্জ হয়েছে, একটা রক্ত জমে গেছে, এটা হবে। এবং তারপরে আমরা বুঝতে পারবো যখন আমরা জায়গাটাকে প্যালপেট করবো বা হাতে দেখবো এবং পেশেন্টের হিস্ট্রিটা নেবো। ঠিক আছে, এবং আমরা আগেও বা জেনারেলি এটা যখন মার বা এটা হয়, আমরা খুব কমনলি যে মানুষ কিন্তু মানে তার অভ্যাসবশত ল্যাটারাল সাইড অফ ফেসেই বেশি মারে। ঘুষি কোথায় মারবো, গালে মারবো, থুতনিতে ঘুষি মারবো, খুব একটা কম। কারণ এটাও বোধহয় একটা মানে রিফ্লেক্সে হয়ে গেছে, বোধহয় হাতও জানে যে থুতনির এই জায়গাটা, এটা হচ্ছে ম্যান্ডিবুলের সব থেকে শক্ত অংশ। ঠিক আছে, এই জায়গাটাকে ভাঙতে গেলে আমার ঘুষির জোরের থেকে আরও একটু বেশি কিছু লাগবে, আমার বডি ওয়েটটাকেও তার সাথে লাগবে, বাট ইম্প্যাক্ট লাগবে। সুতরাং সেটা জেনারেলি হয় না। তাহলে মারের ক্ষেত্রে আমরা খুব কমনলি দেখি বডি অফ দ্য ম্যান্ডেবল বা অ্যাঙ্গেল, এই যে পাতলা জায়গাটা, এটা বেশি ভাঙে। এবং সেক্ষেত্রে সেই প্যাটার্ন অফ ইনজুরিটাও কিন্তু একটা স্পেসিফিক থাকে, মানে একটা ক্লিন কাট একটা ফ্র্যাকচার লাইন থাকে, সেখানে খুব যে কম্বিনেশন হয়েছে, মানে ছোটো 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 অংশ হয়ে ভেঙে গেছে, এরকম থাকে না, সেটা আমরা পাই। এবং সবথেকে মেন যেটা হচ্ছে এক্সটার্নাল ল্যাসারেশনটা ইউজুয়ালি যদি ব্লান্ট ইনজুরি হয় তাহলে হয় না। এবার যদি কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে ইনজুরি, এরকমও দেখেছি প্রচুর পেশেন্ট আমার কাছে এসছে যে একটা বড় মানে ওটা জেনারেলি ওই ধরুন কোনো গ্রামের কোনো ঝগড়া বা হিংসা, এতে রামদা নিয়ে চালিয়ে দিয়েছে বুড়ো মুখের ওপর, তখন সেটা একটা শার্প ইনজুরি হয়, এবং সেটা একদম ইনজুরিটা হয়ে চোখের নিচ অবধি, নিচের এই ওপরে, এবং যেহেতু এই হাড়টি রিলেটিভলি পাতলা, এটাতে ওইখানে ইনজুরিটা শার্প ইনজুরি হবে। কিন্তু এখানে ম্যান্ডেবুলে যে রামদা দিয়ে কাটা খুব একটা যায় না, ওই ইনজুরিটা হলে মিড ফেসেই বেশি হয় আমরা দেখেছি। আচ্ছা, মুখ থুবড়ে পড়ে গেলে কি হয়? হ্যাঁ, মুখ থুবড়ে পড়ে গেলে এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, মুখ থুবড়ে যখন আমরা পড়ছি, তখন কার্সম্যান ফ্র্যাকচার বলে একটা ফ্র্যাকচারের কথা বলাই আছে, তখন এই অংশটার উপর আমরা চাপ দিয়ে পড়ি। এই অংশটার উপর চাপ দিয়ে পড়লে কিন্তু এই হাড়টা তো খুব শক্ত, এর সাথে ভাঙবে কোথায়, সেই দুর্বল অংশ, এই কন্ডাইল, এই অংশটা ভাঙবে। এই জায়গাটা অনেক সময় ভাঙতেও পারে, নাও পারে, কিন্তু কমনলি যদি এর সাথে বডি ওয়েটটাও অ্যাড হয়, এই অংশটা ভাঙবে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে যখন ইম্প্যাক্টটা হয়, তখন এই অংশটা ভাঙবে। এটাকে আমরা সিমফাইসিস বলি, এটাকে প্যারাসিমফাইসিস অঞ্চল বলি। সুতরাং খুব কমনলি এই ধরনের ট্রমাতে আমরা দেখতে পাবো যে এখানে একটা ফ্র্যাকচার হয়েছে, তার সাথে এই কন্ডাইলের অংশে একটা ফ্র্যাকচার হয়েছে। একটা গল্প মনে পড়ে গেল, এরকম আমরা একটা পেশেন্ট পেয়েছিলাম, এরকম ট্রমা নিয়ে এসেছিলো, সে কিছুতেই তার ম্যান্ডিবল ফ্র্যাকচার আছে, হ্যাঁ, তো এবং তার ম্যান্ডিবল ফ্র্যাকচারে তার সাথে পুরো একদম ব্ল্যাক আইজ, মানে তাকে দেখেই মনে হচ্ছে তাকে পিটিয়েছে। তো তারপরে সার্জারি করার সময় সে কিছুতেই বলছে না, না না আমি পড়ে গেছিলাম, হ্যাঁ হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। ঠিক আছে, তো যাই হোঁচট খেয়ে পড়ে গেলে তো আর কেউ চোখে এরকম ব্ল্যাক আইজ হবে না, তার এখানেই ব্যথা লেগেছে, আর তাকে প্রচণ্ড পেটানোর মানে পিটিয়েছে তাকে। তো লাস্টে তখন যখন তাকে ওই ওটি টেবিলে শুইয়ে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, তখন আমরা গিয়ে বললাম যে বল না কী হয়েছে কী হয়েছে, বললাম না খুব মেরেছে, গঙ্গার পাড়ে অ্যাকচুয়ালি এপিসোডটা হয়েছিল। তো যাই হোক, তারা মানে যারা মেরেছে তারা সেই ব্যাপারটাকে আর কি মানে ধামাচাপা দেওয়ারই চেষ্টা করেছে। সেক্ষেত্রে একটা বড় রোল কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের থাকে, মানে এটা অনেক সময় এখন তো আমরা যে কোনো ধরনের অনুষ্ঠান, সিরিয়াল, ওটিটি সব জায়গায় দেখতে পারি, এখন ভায়োলেন্সটা খুব বেশি প্রভোকেটিং অ্যান্ড প্রমিনেন্ট। তা সেটাকে দেখুন, আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তাকে বলতে পারি, ভাই তুমি হেলমেট পরো, তুমি এই নিয়মগুলো মানো, তুমি স্কিড করবে না, এর থেকে বেশি করতে পারবে না। কিন্তু গারস্থ হিংসা কী করে আটকাবো, এটা কঠিন প্রশ্ন। যাই হোক, ভেবে দেখতে হবে তার কোনো প্রিভেন্টিভ প্রোটোকল আমরা বার করতে পারি কিনা, বা লোকাল ট্রেনের ঝামেলা কি করে আটকাবে। হ্যাঁ ডেফিনেটলি এইগুলো তো আছেই। কিন্তু যাই হোক,
সে মানুষের প্রোটেকশন। আমি কেউ চাই না যে মানুষ এই ধরনের আঘাত নিয়ে আমাদের কাছে আসুন। আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে প্রিভেনশনটা আমরা করব, কারণ তারপরে আঘাত হলে তার চিকিৎসা তো আছেই। এবং আমাদের মেইন যে জায়গাটা আমরা গুরুত্ব দিই জানো তো, সেটা হচ্ছে যে সবসময় কসমেটিক ব্যাপারটা নয়, তার হচ্ছে ফাংশনাল ব্যাপার। যদি ফাংশন ঠিক থাকে, তার কসমেটিকটা তাকে ফলো করে। কিন্তু আমার যদি কসমেটিকটা ঠিক থাকে কিন্তু আমি কামড়াতে পারি না, দুটো দাঁতের মধ্যে ফাঁক আছে, তাহলে কিন্তু সারা জীবন সেটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে। ওরাল অ্যান্ড ম্যাক্সিওফেশিয়াল পুরো ব্যাপারটা আমরা বুঝলাম, কিন্তু এই ওরাল অ্যান্ড ম্যাক্সিওফেশিয়াল যে পুরো ব্যাপারটা, এটা কোন কোন জায়গাকে কভার করে? তাহলে মেনলি আমাদের মুখ যে যে অংশ নিয়ে গঠিত, তার মধ্যে যেটা হচ্ছে একটা স্কাল অ্যান্ড দ্য আদার ফেসিয়াল বোনস, যেটা মুখের ওপরের অংশে থাকে, আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ম্যান্ডেবল। এই ওপরের যে হাড়গুলি, সেগুলি কিন্তু কোনোটাই মুভেবল না, সেগুলো ফিক্সড স্কালের সাথে বিভিন্ন দিয়ে ফিক্সড আছে। কিন্তু অন্য যে হাড়, যেটাকে ম্যান্ডেবল বা চোয়ালে, নিচের চোয়ালে হাড় বলে, সেটি কিন্তু এখানে একটি জয়েন্ট আছে, যাকে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলে। সেটার বেসিসে কিন্তু এটা মুভ করে, সেই মুভ করে, যার জন্যই আমরা কিন্তু খাওয়া দাওয়া বা এইসবগুলো করতে পারি। তাহলে ম্যাক্সিলোফেসিয়াল রিজিয়ন যদি আমরা বলি গ্রসলি, তাহলে যে অল দ্য বোনস অ্যান্ড দ্য সফট টিস্যু ইনভলভিং ফেস, মানে আমার এখানে যত রকম হাড় আছে, তার মধ্যে যা যা জিনিস আছে, তার মধ্যে দুটো অঙ্গ আছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আই, যেটাকে আমরা অরবিট বলি, এবং আর একটা হচ্ছে নোজ। এই দুটোই ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির সঙ্গে খুব রিলেটেড। অলদো যখন আমরা যদি অরবিট বা চোখের কোনো ট্রমা রিলেটেড কাজ যদি কিছু হয়, তখন আমরা কিন্তু একটা টি এফোর্টে কাজ করি। সেখানে অকুলোপ্লাস্টিক সার্জনও থাকেন, আমরাও থাকি। আমরা স্কেলিটাল স্ট্রাকচারের এখানে যা যা সমস্যা, সেগুলোকে আমরা রিপেয়ার করি, আর বাকি ব্যাপারটা অকুলোপ্লাস্টিক সার্জন দেখে নেন। সেরকম নাকের ক্ষেত্রেও তাই, নাকটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জন তার ট্রমার জন্য যা যা ডিফর্মিটি আছে সেটাকে আমরা ঠিক করতে পারি। তার জন্য বিভিন্ন রকম প্লেটস থেকে শুরু করে আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। আর তাছাড়া তারপর চলে আসে নিচের চোয়াল বা ম্যান্ডেবল, সেখানে ট্রমা হোক, মানে আঘাত হোক, বা কোনো টিউমার হোক, বা সমস্ত কিছু তার সাথে রিলেটেড। এবং যদি মুখের ভেতরে কোনো ক্যান্সারও হয়, সেটাও কিন্তু আলটিমেটলি এই হাড়গুলিকে এফেক্ট করে। সুতরাং সেই ক্যান্সারের সার্জারি যখন আমরা করি, তখন সেই মুখের ভেতরের এই সফট টিস্যু বা নরম অংশে যে ক্যান্সার আছে, তার সাথে হাড়ের অংশটাকেও আমরা শরীর থেকে বার করে দিই। তার সাথে তার যে গলার যে শিরা উপশিরা, মানে যে লিম্ফ্যাটিক্স দিয়ে এই রক্তে বিভিন্ন জায়গায় ছড়ায়, সেটাকেও আমরা পুরো বাদ দিয়ে দিই। এবং যে অংশটা থাকলো না শরীরে, সেটাকে বিভিন্ন জিনিস দিয়ে রিকনস্ট্রাকশন করা, যাতে মানুষ তার পরের মানে ডিজিজ ফ্রি যে পিরিয়ড, সেটা মানে অলমোস্ট কম্পারেবল টু দ্য প্রিভিয়াস, মানে আগে প্রিমরবিড যে কন্ডিশন থাকে, তার সাথে যতটা সম্ভব এক থাকা যায়, সেটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। আর একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্গ, যেটা আমরা এই বনের মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা না হলে আমাদের জীবন প্রায় ব্যর্থ, সেটা হলো আমাদের জিভ বা জিহ্বা। তার এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশনাল অর্গান, যেটা আমাদের অনেকগুলো কাজে হেল্প করে। প্রথম হচ্ছে যে তা না হলে আমরা খেতে পারতাম না, তা না হলে আমরা কথা বলতে পারতাম না। এবং এটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করে, যেটা আমাদের যে শ্বাসনালী থাকে, সেই শ্বাসনালীর সঙ্গে আমাদের অন্যান্য অংশের যে সংযুক্তিকরণ থাকে এবং তার প্রোটেকশান থাকে, সেটাও অনেক রকমভাবে হেল্প করে। সুতরাং জিহ্বা একটা খুব ইম্পর্ট্যান্ট অংশ। এবং যদি আমরা মানুষের জীবনে যে জিনিসগুলো থাকে, যেগুলো না থাকলে বাকি জীবনটা পানসে, সেটা হচ্ছে কথা বলা, সেটা হচ্ছে ঝগড়া করা, সেটা হচ্ছে আড্ডা মারা, আর সেটা হচ্ছে গান করা। এগুলো আপনি মানুষের জীবন থেকে সরিয়ে নিন, তাহলে তো আপনি মোটামুটি হিমালয়ের 29,000 ফুটের ওপরে চলে যাবেন। সুতরাং সেই জিহ্বাটাকে প্রপার ওয়েতে মেনটেনেন্স করা এবং তার চিকিৎসা করা, মেনটেন করাটা যেমন একজন পেশেন্ট বা সাধারণ মানুষের দায়িত্ব, চিকিৎসা করাটা আমাদের দায়িত্ব। জীব না থাকলেও তো আবার জীবনের স্বাদই পাবে না। আরে খাওয়া না থাকলে কি আছে, মানুষের সব কিছু ঘুরে ফিরে তো সেখানে। আর আপনি যদি স্বাদ না পান, তাহলে আপনি কি খাচ্ছেন সেটা তো জানি না। সুতরাং জিভটা একটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের কিন্তু খুব এটাকে মেনটেন করতে হয়। ফাংশনাল রিহ্যাবিলিটেশন অফ টাং, সেটা কিন্তু এখন আমাদের যে উন্নত ধরনের সার্জারি পদ্ধতি বেরিয়েছে, যেটাকে আমরা ফ্রি ফ্ল্যাপ ট্রান্সফার বা মাইক্রোভাস্কুলার সার্জারি বলি, সেটা দিয়ে আমরা একদম সেই টাংটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, টিএমজে মানে টিএমজে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। হ্যাঁ, এই টিএমজে মানে আসলে এই ম্যাক্সিলোফেসিয়াল রিজিয়নের না নামগুলো একটু বদখত, বুঝতে পারছি সায়নের রিয়াকশনস দেখে। সায়ন কেন, সব মানুষেরই এরকম রিয়াকশনস হয়। কিন্তু এটা আমরা জ জয়েন্ট বলি সহজভাবে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটাকে জ জয়েন্ট যদি বলি সাধারণ মানুষের জন্য। তো এটা না একটা খুব কমপ্লেক্স সিনারিও। আজকালকার আমরা এতে দেখি যে প্রচুর মানুষ এবং খুব বেশি করে খুব কম বয়সী ছেলেমেয়েরা আমাদের কাছে আসছেন
তারা বিভিন্ন একটা ব্যথা, সেই ব্যথাটা মানে সেটা কি অন্তরে ব্যথা না হৃদয়ে ব্যথা না মাথায় ব্যথা, সেটা বুঝতে একটু সময় লাগে। কিন্তু যখন মনে হলো না ব্যথাটা মোটামুটি কানের কাছাকাছি থাকছে, তখন স্বাভাবিকভাবেই তারা অন্যান্য স্পেশালিটির কাছেও যান, সেই ডাক্তারবাবুরাও তাদের মত দেন, এবং ম্যাক্সিমামেই ডাক্তারবাবুরা আলটিমেটলি ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে রেফার করেন। কারণ এই ব্যথাটার সূত্রটা হচ্ছে যে জয়েন্ট, তার নাম হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বা জ জয়েন্ট। এই জয়েন্ট মানে কি, জয়েন্ট তো একটা দুটো বোন যেমন আছে, দুটো বোনের মুভমেন্ট আছে হাড়ের, তার মধ্যে অনেক জিনিস আছে, তার মধ্যে একটা কুশন আছে, তার মধ্যে একটা খোলস আছে, এবং তার মধ্যে প্রচুর নার্ভ আছে। নর্মালি যখন মুভমেন্টটা হয়, সেই নার্ভগুলো সুন্দরভাবে সাইডে থেকে যায়, সেই নার্ভের উপর কোনো চাপ পড়ে না। কিন্তু আস্তে 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 মানে যা হয় আর কি, সম্পর্কের প্রথম দিকে খুব স্মুথলি যাচ্ছে, তারপরে আস্তে আস্তে শুরু হলো, তখন এই হিচ অ্যান্ড হাইক শুরু হলো, আস্তে আস্তে তখন মুভমেন্টসগুলো একটু রকি হতে শুরু করলো, এবং তখন এই নার্ভটা কিন্তু আরও কাছাকাছি চলে এলো, বা জয়েন্টটা যেমন একটা জায়গায় গিয়ে হিট করলো বা রেস্ট করলো, যেটা নার্ভে ডাইরেক্টলি এফেক্ট করে। সুতরাং এই পেনটা তখনই শুরু হয়। তাহলে এই ধরনের পেন নিয়ে মানুষ যখন আসেন, আমাদের পুরো না একটা কাউন্সেলিংয়ের মতো করতে হয়। স্টার্টিং ফ্রম আপনি কী প্রফেশনে আছেন, কতক্ষণ কাজ করেন, আপনার পশ্চারটা কীরকম, তারপরে আমরা এগুলো সব দেখলাম, তাতে কোনো রকম হ্যাবিটস আছে কি না সেগুলো আমরা দেখলাম। তারপরে যেটা করতে হয় যে তারপরে তো যাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেগুলো করে আমরা বুঝলাম যে না, এটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটাই এর উৎসস্থল। এই রোগটাকে এমন জিনিস না, এটা টেম্পোরোম্যান্ডিবুলার ডিসফাংশন হিসেবে শুরু হয়, কিন্তু এটা মানুষকে বুঝতে হবে রোগটা কী। কারণ মানুষ যদি এক্সপেক্ট করে আসেন যে না আমার ব্যথা হয়েছে গেলাম একটা ওষুধ দিলেন, পরের দিন থেকে নো, প্রথমে বুঝতে হবে কেন হয়েছে জিনিসটা। আপনার নিশ্চয়ই কোথাও একটা ব্যালেন্সটা বিগড়েছে। সেই ব্যালেন্সটা বিগড়েছে কারণটা কি, সেই কারণগুলো আমরা আস্তে আস্তে করে এক্সপ্লেন করি। আপনার ফুড হ্যাবিটস কী আছে, আপনার পশ্চারাল হ্যাবিটস কী আছে, আপনার স্লিপ হ্যাবিটস কী আছে, এগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করলে আস্তে আস্তে করে যে জন্যে সমস্যাটা শুরু হচ্ছে সেটাকে অনেকটা আটকানো গেল। তারপর তো তার থেরাপি শুরু হবে। এবং টিএমজের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা যেটা শুরু করি সেটা কনজারভেটিভ থেরাপি দিয়ে, সেটা খাওয়ার মানে ফুড রিলেটেড কিছু আমরা রেস্ট্রিকশনস দিই, মুভমেন্টের কিছু রেস্ট্রিকশনস দিই, এগুলো চলে। এবং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এটা কিন্তু এটা মুখে আমি যত সহজে বলছি, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রফেশনে, সে হোম মেকার হোক থেকে শুরু করে প্রফেশনাল হোক, এটা আছে, সেটাকে একটু নিগেট করতে হবে। একদম সেই জন্যে মানে আজকালকার দিনে আমার খুব অবাক লাগে, মানে মানুষ আমরা না এখন বড্ড দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমার মনে হয় একটু শুনতে, আবার সেই কানটাকে সেই জায়গায় নিয়ে গেলে বেটার। আমরা যদি সেই সময় একটা ভালো কিছু মিউজিক শুনি, বা ভালো কিছু একটা আবৃত্তি শুনি, যা কিছু মানে এই সৃজনশীলতার যে জায়গাগুলো দীর্ঘকাল ধরে কবি সাহিত্যিকরা করে এসছেন, সেগুলো, এবং পার্টিকুলারলি রাগ সঙ্গীতের একটা খুব বড় রোল আছে আমার রিল্যাক্সেশনের জন্য। এইগুলো কিন্তু ওষুধের বাইরেও গিয়ে কাজ করতে হবে। ভালো কিছু পড়লাম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম কখনো হয়েছে স্যার যে রাগাশ্রয়ী গান গাইতে গিয়ে হাঁ করে আটকে গেছে, গানটা বেরিয়ে এটা এখন ডাইরেক্টলি এটা আমি হয়তো পাইনি, কিন্তু না হওয়ার কিছু নেই। আপনি আটকে গেছে যেটা বললেন না, খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি ডিসলোকেশন, যেটা তো একটা এরকম বনি খাপের মধ্যে থাকে, সে বাইরে যদি চলে আসে, মানে বেড়া বেরিয়ে আপনি বাইরে চলে গেছেন, বন্ধ হয়ে গেছে, আর ঢুকতে পারছেন না, এইটা হচ্ছে ব্যাপার। তো এরকম হয়, এটাকে আমরা ডিসলোকেশন বলি। এবং তার অ্যাকিউট ডিসলোকেশন হলে তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট আছে, কিন্তু যার এরকম বারবার হয়, তার ক্ষেত্রে তখন সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হয়, তার কিছু রেস্ট্রিকশন থাকে। তো সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে আমার লিমিটটা কোথায়। আমার লিমিটটা কি 20 টাকার রসগোল্লা খাওয়ার না 5 টাকার রসগোল্লা খাওয়ার, আমি তানকারিটা কতক্ষণ করতে পারবো বা কোন শটটা আমি নিতে পারবো, সেটাকেও বুঝতে হবে যার এই প্রবলেমগুলো আছে। ডাক্তার টিএমজে ব্যাপারটা বুঝলাম, এবার একটু যদি এই মডেলে আপনি একটু ডেমনস্ট্রেট করে বলে দেন। নিশ্চয়ই। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জয়েন্ট আমাদের শরীরের, এবং এটা কিন্তু বাইল্যাটারাল একটা জয়েন্ট আমরা দেখতে পাই। এটা কিন্তু মানে হাঁটু বা অন্যান্যগুলোর মতন নয়, এটা কিন্তু একসাথে মুভ করে। দেখো, এটা হচ্ছে ম্যান্ডেবল, নিচের চোয়ালের হাড়, আর এটা হচ্ছে আমাদের গ্লিনয়েড ফোসা, উপরের অংশ, উপরের হাড়ের অংশ, এবং সেখানে একটা জয়েন্ট থাকে। আমি একটু সহজভাবেই বলছি কারণ এটা খুব কমপ্লেক্স জিনিস। এই জয়েন্টটার মেন কাজটা হচ্ছে যে নিচের চোয়ালটা মুভ করানো। কারণ আমি আগেই বলেছি ওপরের চোয়াল ফিক্সড, নিচের চোয়াল মুভ করছে মানে কি, খুলছে, বন্ধ হচ্ছে, সামনে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাদিকে যাচ্ছে। এই যে কমপ্লেক্স মুভমেন্টটা যে জয়েন্টটা দিয়ে হয়, সেটাকে বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এখানে নিচের চোয়ালটা, যেটা ম্যান্ডেবল, তা কন্ডাইল বলি আমরা এই অংশটাকে, কন্ডাইলের হেডটা লাগছে এবং এই মুভ করছে। এবং এটা তো দুটি হাড়, এবং সেই হাড়ের মধ্যে অনেক নরম অংশ আছে। তার ডিস্ক বলে একটা আছে, আর্টিকুলার ডিস্ক বলি, যেটা হচ্ছে এই দুটি অংশের মধ্যে থাকে, যেটা একটা কুশনের মতো এফেক্ট করে। এবং যখন সব কিছু ভালো যায়, বন্ধুরাও ভালো থাকে, কিন্তু যখন বিপদ হয় তখন উনি আস্তে আস্তে রিট্র্যাক্ট করতে থাকেন।
তার বিভিন্ন রকম চেঞ্জেস হয়, মানে নর্মাল যে তার এটা থাকে উইডথটা থাকে সেখান থেকে কমে যায়, এবং তখনই এই মুভমেন্টটা আস্তে আস্তে অ্যাবনর্মাল হতে শুরু করে, আর তখনই যত সমস্যা শুরু, মানে হাড়ে হাড়ে ঘষা লাগা শুরু থেকে। তার আগেও আরও কিছু এই যে অংশটা, যেমন এটি অ্যাকচুয়ালি যখন আমরা খুলি না মুখটা, এইভাবে প্রথমে খুলে তারপর কিছুটা সামনে আসবে, এইটা হচ্ছে আমরা বলি হিঞ্জ অ্যান্ড ট্রান্সলেশন। এটা হচ্ছে নর্মাল। পুরোটা যদি সামনে না আসে তাহলে আপনি একটা 20 টাকা পিসের রাজভোগ কিন্তু খেতে পারবেন না, আপনাকে ওই 5 টাকার রাজভোগ খেয়ে সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু 20 টাকার রাজভোগ খেতে গেলে আপনাকে পুরো জায়গাটাকে সুস্থ রাখতে হবে। তার জন্য আমাদের কিছু হ্যাবিটস আছে, কিছু লাইফস্টাইল মেনটেনেন্স আছে, সেগুলো করতে হবে। এবং এটা কিন্তু, এবং এই অঞ্চল থেকে যদি পেন একবার শুরু হয়, যাকে আমরা টেম্পোরামেন্ডিবুলার ডিসফাংশন বলি, শুরু হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে সেটা ভীষণ অ্যাগ্রেভেট করে। এবং এই একটা জায়গার এমন একটা ডিজিজ, এটার সাথে কিন্তু শুধু দুটি হাড়ের চলন নির্ভর করে না, এটা আমাদের মানসিক অবস্থা, তার স্থিরতা, তার অ্যাংজাইটি, অন্য মাসেলগুলির ব্যবহার, আমার ঘুম কেমন হচ্ছে, সমস্ত জিনিসের সাথে রিলেটেড, এবং সব কিছু নিয়ে এই অংশটাতে আলটিমেটলি সমস্যা শুরু হয়। এবং এই টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের সাথে রিলেটেড অনেক ম্যাক্সিলোফেসিয়াল কন্ডিশনস থাকে, যেগুলো কিন্তু এখন আমরা খুব কমনলি দেখি মানুষ এই জয়েন্টের সমস্যা নিয়ে আসছেন। তার জন্য কিন্তু আমাদের লাইফস্টাইলটা অনেক অংশে দায়ী। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট, এবং সেটার ক্ষেত্রে আমাদের একটু ভালোভাবে জানা উচিত এই জয়েন্টের সুস্থতা আমরা কিভাবে রাখতে পারি। ডাক্তারবাবু, এটা তো অ্যানাটমিটা বুঝলাম আমরা টিএমজের, আর টিএমজের ট্রিটমেন্ট কিভাবে হয়, আর পুরোটা কি কিউরেবল? দেখুন, এই টেম্পোরামেন্ডিবুলার ডিসফাংশনটা একটা খুব কমপ্লেক্স সিনারিও। এটা একটা নির্দিষ্ট রোগ কিছু নয়, তো অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আস্তে আস্তে করে ব্যালেন্সটাকে ঘাটতিটা হয়ে বলে এই সমস্যাটার সূত্র হয়। সেক্ষেত্রে আমাদের একটা মানে অ্যালগরিদম আছে চিকিৎসার। প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে একটা মডিফিকেশান, লাইফস্টাইল মডিফিকেশান করা হয়, যেটা আমি কিছুটা বলেছি আগে, যে একটা সফট ডায়েটে তাকে নিয়ে যেতে হয়, কিছু এক্সট্রিম অফ জ মুভমেন্টসগুলো রেস্ট্রিক্ট করার কথা বলতে হয়, কিছু হট অ্যাপ্লিকেশান মানে ওয়ার্ম অ্যাপ্লিকেশনের কথা বলে মুখের ভেতরে বাইরে, এগুলো একটা ইনিশিয়াল ফেজে হয়। তার সাথে কিছু ওষুধ আমরা দিই, ব্যথার ওষুধ বা আরও কিছু অন্য ধরনের ওষুধও দেওয়া হয়, সেটা দিয়ে একটা চিকিৎসা হলো। কিন্তু মেন জায়গাটা পেশেন্টকে আমাকে বারবার বোঝাতে হবে যে সমস্যাটা কেন ডেভেলপ করেছে, এবং সেই জায়গাটাকে রেস্ট্রিকশন, সেই জায়গাটাকে কমিয়ে আনা যতটা পেশেন্ট পারে। এবং সেক্ষেত্রে কিন্তু মানে এটা না অনেকটা লো ব্যাক পেনের মতো, আপনাকে যদি বলি, মানে ইনিশিয়ালি মানে একটা পর্যায়ে এসে হয়তো সেটা তখন পেশেন্টের কাছে স্ট্যাটিক হয়ে যায়, এবং সেটা নিয়েই পেশেন্ট হয়তো সারা জীবন করছেন, চালিয়ে যেতে পারে, এরকম হতে পারে। কিন্তু সেটা কিন্তু এই পেশেন্টের বোঝাটা, এই রোগটা খুব ইম্পর্টেন্ট, বারবারই আমি সেটা বলছি। তাহলে প্রথমে যেটা হলো কিছু অ্যাডভাইসেস, পরে হলো কিছু ওষুধ, তারপরে স্টেজে আমরা কিছু প্লেটস দিই মুখের মধ্যে পড়ার জন্য, যাতে মানে দুটো জয়ের মধ্যে যে রিলেশনসগুলো যেটা একটু ঘাটতি ছিল সেটাকে ঠিক করার, বা যার ধরুন ওই ব্রাক্সিসিম আছে বা নাতে নাতে ঘষার একটা প্রবলেম আছে, সেখানে একটা ঘাট দেওয়ার, এটা হলো। এগুলো সবই চলছে কিন্তু কনজারভেটিভ থেরাপি। তারপরে কিছু এক্সারসাইজ আছে, আইসোমেট্রিক জ এক্সারসাইজ বলি, সেগুলো করতে হয়। তাহলে হয় কি, পেশেন্টের ব্যালেন্সগুলো আস্তে আস্তে মাসকুলার ব্যালেন্সটা ফিরে আসে। এবং যারা এইগুলো ক্ষেত্রে রেসপন্ড করেন না, তখন সার্জারি করতে হয় সার্জারির আগে। এবং এখনকার দিনে টিএমজের ক্ষেত্রে যে সার্জারিগুলি একদম সামনের সারিতে চলে এসে, সেগুলি সবই মিনিমাল ইনভেসিভ সার্জারি। কারণ জয়েন্ট একটা এমন জায়গা, জয়েন্টে যদি কোনো র্যাডিক্যাল সার্জারি করা হয়, তারও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে যায় সবসময়, এবং সেটা আমরা সবসময় বলি না। কারণ এক নম্বর হচ্ছে তো সেটা এক্সপেন্সিভ খুবই, এবং দ্বিতীয় ক্ষেত্রে মানে একটা মানুষের থেকে একটা অঙ্গ নিয়ে নেওয়ার আগে তো আমাদের শেষ চেষ্টাটা করে দেখতে হবে। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার আগে তো জোড়া লাগাবার জন্য অনেকেই তার এক্সটার্নাল ফ্যাক্টার্স কাজ করে। এই মিনিমাল ইনভেসিভগুলো সেরকম, একটা ভাঙা সম্পর্ককে আমরা জোড়া লাগাবার চেষ্টা করছি। এবং মিনিমাল ইনভেসিভের সুবিধে কি, যেহেতু এটা কোনো র্যাডিক্যাল সার্জারি না, আমি রিপিট করতে পারি প্রসিডিওরটা। ধরুন আজকে একবার করা হলো, আবার 1 বছর বাদে একবার করা হলো, খুব মাইনর প্রসিডিওর, পেশেন্টকে সবসময় অজ্ঞান করতে হয় তা না, লোকাল অ্যানেস্থেসিয়াতেও হয়ে যায়, এবং তাতে কিছু মেডিকেশনস দেওয়া হয়। এটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের টিএমজে চিকিৎসার ক্ষেত্রে একটা দিক নির্ণয় করছে, যেটাকে বলা হয় আর্থ্রোস্কোপিক সার্জারি। আর্থ্রোস্কোপিক সার্জারির আমরা একটা ভিডিও দেখতে পারি। আর্থ্রোস্কোপিক সার্জারি ডেফিনেটলি একটা ভিডিও দেখতে পারি, দেখিনি তাহলে।
টিএমজের ট্রিটমেন্ট তো শুনলেন, ট্রিটমেন্ট লাইন আপ। তো টিএমজের আমরা আর একটা ট্রিটমেন্ট একটু করে থাকি, সেটা হলো এখন লেজার দিয়ে টিএমজে ট্রিটমেন্ট হয়, যেটাকে এলএলএলটি বলা হয়, লো লেভেল লেজার থেরাপি, বায়োমডুলেশন বলি আমরা, সেটা দিয়েও টিএমজে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, এই মুখের ফ্র্যাকচার তো দেখলাম, এই চোখের যে তলার এই যে ফ্লোর অফ দ্য আই, এই অরবাইটাল ফ্লোরের ফ্র্যাকচার হলে কি করেন? এই মিড ফেসে সব বোনসগুলো তো পাশাপাশি থাকে এবং এবং সেগুলি খুব পাতলা, আমার নিচের হাড়ের মতন নয়, ঠিক আছে? সুতরাং সেক্ষেত্রে যদি কোনো ফ্র্যাকচার হয় তখন কিন্তু একটা সিঙ্গেল বোন ইনভলভ হয় না। যদি এটা ম্যাক্সিলা, এখানে যদি কোনো ফ্র্যাকচার হয়, এটা জাইগোম্যাটিক বোন, সেটা যদি ফ্র্যাকচার হয় তখন কিন্তু এই অরবাইটাল ফ্লোর, যেটা মানে আমাদের অক্ষিগোলকটা তো একটা অংশের ওপর থাকে, ধরুন একটা পাটাতন, তার ওপরে সেটা হ্যামকের মতন থাকছে, তার বিভিন্ন লিগামেন্টস দিয়ে মাসেলস দিয়ে সেটা থাকছে, সেই পাটাতনটাই যদি ভেঙে যায় তখন একটা ভীষণ প্রবলেম হয়। কারণ অক্ষিগোলকের যে মাসেলগুলি অক্ষিগোলককে কন্ট্রোল করে, সেই মাসেলগুলি সেই ফ্র্যাকচারের মধ্যে দিয়ে আটকে যায়, তখন অক্ষিগোলকের যে মুভমেন্টটা, আমি ওপরের দিকে তাকাতে পারছি না, সাইডে তাকাতে পারছি না, এই রেস্ট্রিকশনটা হয়। এছাড়াও আরও অনেক ধরনের কমপ্লিকেশন হয়, ওদের ডিটেলসে যাচ্ছি না, কিন্তু মেইন যেটা হচ্ছে আমাদের কাজটা তখন কি, আমাকে আবার মঞ্চটা বেঁধে দেওয়া, ঠিক আছে? মঞ্চটা বাঁধতে গেলে কি করতে হবে, আবার তাহলে বাঁশ দড়ির মতো আমাদের যেগুলো অ্যাভেলেবেল সেটা হচ্ছে প্লেটস নিতে হবে। এখানে আমরা অরবাইটাল মেজ বলি, এটা জালের মতো একটা অংশ থাকে যেটা এইখানে গিয়ে সাপোর্ট দিয়ে দেওয়া হয়, তার উপরে আবার চোখের এবং সমস্ত অংশটিকে প্রতিস্থাপন করা হয় যাতে সেই মুভমেন্টসটা প্রপার হয়, তাতে তার ওই আলটিমেটলি তার ওই দেখা। তা না হলে কী হয়, যে কমন সমস্যা যেটা হয় এই অরবাইটাল ফ্লোর ফ্র্যাকচারে, যেটা হচ্ছে একটা ডিপ্লোপিয়া বলে জিনিস হয়, মানে মানুষ মানে একটা জিনিসকে দুটো দেখে আর কি। তার অনেকগুলো কারণ আছে, অত ডিটেলসে আমি যাচ্ছি না। তার মেইন একটা কারণ, তার মানে কি, আপনি চোখের মাসেলটা বিভিন্ন দিকে যেতে পারছেন না, তখন আপনার ভিশনে একটা প্রবলেম হচ্ছে, সেটাকে ঠিক করতে গেলে আমাদেরকে অরবাইটাল ফ্লোরটাকে প্রিপেয়ার করতেই হবে। এই হচ্ছে অরবাইটাল ফ্লোর, অনেকগুলি হাড় নিয়ে গঠিত, অত ডিটেলসে আমি যাচ্ছি না। কিন্তু এর সব থেকে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে অপটিক ফোরামেন আছে, যেখান দিয়ে চোখের মেন নার্ভটা আসে। সেখানে যদি কোনো ইনজুরি হয় তাহলে পেশেন্টে কিন্তু ব্লাইন্ডনেস হয়ে যাবে। আর এই অক্ষিগোলকটি এর মধ্যে মুভমেন্ট করে, ডান দিক বাঁ দিক ওপর নিচে। এই অংশটা যদি চুরচুর হয়ে যায় তাহলে স্বাভাবিক অক্ষিগোলকের মুভমেন্টের ডায়াসটা চলে গেল, এবং তখন সে ভেতরে চলে গেল, তো এনঅপথ্যালমাস বা এই ধরনের কন্ডিশনসগুলো হলো। তখন আমরা যেটা করি, ওটিকে প্রপার জায়গায় এনে এই জায়গাটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয়, করে আবার অক্ষিগোলককে সেই জায়গায় এসে ফাংশন করতে দেওয়া হয় এবং রিপেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে? যাতে ফাংশনালি মানে তার দৃষ্টিটা একদম নর্মালের দিকে আসে। যদিও সার্জারির পরে একটু সময় লাগে রিহ্যাব করতে, কিন্তু এটা একটা কমন প্রসিডিওর, এবং এক্ষেত্রে টাইটেনিয়াম খুব সাফল্যের সাথে ইউজ হয়, টাইটেনিয়াম মেস। আচ্ছা, অর্থোগন্যাথিক সার্জারিটা কি? কি সব যে বলছো, কি একটু স্যার একটু দেখিয়ে দিন না, বলে দিন না কি সব নাম বলছেন এসব। না, অর্থোগন্যাথিক এই শব্দটা যেমন শুনে শক্ত লাগছে, ব্যাপারটা অতটা শক্ত হয়তো নয়। মানে মানুষের না অনেক রকম ফেসিয়াল ডিফর্মিটি হয়, কারোর ওপরের চোয়ালটা বড়, কারোর নিচের চোয়ালটা বড়, কারোর দুটো চোয়ালই ছোট, বা এরকম ধরনের বিভিন্ন রকম অর্ডারে আসে। তার মধ্যে খুব কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে নিচের চোয়াল রিলেটেড একটা সমস্যা। এই যে ম্যান্ডেবল, এই ম্যান্ডেবলটা কারোর ওপরের চোয়ালের সঙ্গে যখন আমরা দেখি ব্যালেন্সে, এটা হয়তো যেখানে থাকার কথা তার থেকে বেশি, মানে বোনের একটা ওভারগ্রোথ আছে, বা পেশেন্টের প্যাটার্নটাও সেরকম। তা সেক্ষেত্রে আমাদের একটা সার্জারি করতে হয়, যেটাকে ম্যান্ডেবলের অর্থোগন্যাথিক সার্জারি বলে। মানে আমি সোজা কথা, চোয়ালটা বড় আছে, চোয়ালটাকে আমাকে ছোট করতে হবে, এটা একটা। আবার সেই সার্জারিটাকে আবার ওটা উল্টোটাও করতে পারি, চোয়ালটা ছোট আছে, চোয়ালটা বড় করা। আমরা যদি এদিকটা দেখি, এখানে যে সার্জারিটা করা হয়েছে এটাকে বলা হয় বিএসএসও, বাইল্যাটারাল স্যাজিটাল স্পিড অস্টিওটমি। এটা সম্পূর্ণ মুখের ভেতর দিয়ে করা হয়, বাইরে কাটাকাটির কোনো ব্যাপার নেই। করে এই চোয়ালটিকে আমরা এখানে একটা কৃত্রিমভাবে ফ্র্যাকচার করি। ফ্র্যাকচার করে চোয়ালে যদি ছোট করতে হয় তাহলে এখানে কিছু অংশ হাড় বাদ দিই, আর চোয়াল যদি বড় করতে হয় তাহলে চোয়াল দুটিকে সরিয়ে, হাড়ের অংশ দুটিকে সরিয়ে একটু গ্যাপ তৈরি করে তারপরে প্লেটিং করি, বা মধ্যিখানে আমরা বোন গ্রাফট বা এরকম কিছু দিয়ে দিই। তাহলে এই একটি সার্জারি, কিন্তু এটা বাইল্যাটারাল, এটা একদিক দেখানো আছে, দুদিকে একসাথে করতে হয়। তাহলে আপনার চোয়ালটি, নিচের চোয়ালটি বড়ও করা গেল, নিচের চোয়ালটি ছোট করা গেল, এবং সমস্ত জিনিসটাই কিন্তু মুখের ভেতর দিয়ে হলো, মানে ফুললি কসমেটিক, বাইরে কোনো কাটাকাটির ব্যাপার না। আবার এই জিনিসটাকে অন্য একটা পদ্ধতিতেও করা যায়। আমাদের একটা ছোটোবেলায় পড়েছিলাম অপারেশন করে লম্বা হওয়া, হ্যানা ত্যানা। বেসিক্যালি এই কনসেপ্টটা একটা অর্থোপেডিক কনসেপ্ট, যাকে বলা হয় ডিস্ট্রাকশন অস্টিওজেনেসিস। মানে এখানে আমাদের শরীরের যে হাড়, সেই হাড়ের মধ্যে একটা এখানেও কৃত্রিমভাবে ফ্র্যাকচার করা হয়, করে একটা যন্ত্র দেওয়া হয়, সেই যন্ত্রটিকে আমরা অপারেশন করে বসিয়ে দিই, এটাকে ডিস্ট্র্যাক্টর বলে।
আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ডিস্ট্রাক্টরটিকে মুভ করানো হয় আস্তে আস্তে। দেখুন মুভ করলে কি হয়, খুব আস্তে, এটা একটা লিমিট আছে, একদিনে আমি 1 মিলিমিটার মুভ করাবো, তাহলে এটি মুভ করছে, এই যে ফাঁকা জায়গা হচ্ছে সেখানে কিন্তু আস্তে আস্তে করে নতুন হাড় তৈরি হচ্ছে। এবং এটা সবথেকে ফিজিওলজিক্যাল, কারণ শরীরের নিজের অংশ দিয়ে নিজের অংশটা তৈরি হচ্ছে। সুতরাং এটা একটা খুব অ্যাডভান্স প্রসিডিওর, কিন্তু এটা সার্জারিটা একটু কমপ্লেক্স বা অনেক গ্যাজেট লাগে, কিন্তু যেখানে এই অর্থোগন্যাথিক সার্জারি একটা লিমিট আছে। আমরা ধরুন এই 7 মিলিমিটারের বেশি খুব একটা করতে পারবো না, তার রিভার্সাল হয়ে যাবে বা সেখানে রিল্যাপস হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিতে আমাদের কিন্তু লিমিট থাকে না, এখানে শরীরের নর্মাল প্যারামিটার্সগুলো দেখে নিয়ে আমরা অনেক বেশি করতে পারি। পার্টিকুলারলি যদি কোনো বাচ্চা সিন্ড্রোমিক মানে অত্যন্ত তার চোয়ালটি ছোট, সেখানে আমরা অতটা বাড়াতে পারবো না সার্জারি করে, তখন এই পদ্ধতি করে আমরা আস্তে আস্তে করে বাড়াতে পারি। এটা একটি ইন্ট্রাওরাল ডিস্ট্রাক্টর, এটা মুখের মধ্যে থাকে, এছাড়া মুখের বাইরেও থাকে, অনেক রকম ডিস্ট্রাক্টর হয়। ঠিক আছে, এটি খুব আধুনিক একটি সার্জিক্যাল পদ্ধতি, যা দিয়ে আমরা এই বড় চোয়ালকে, এই ছোট চোয়ালকে বড় বা ডেফিসিয়েন্সি মেকআপ এগুলো আমরা করতে পারি। আচ্ছা, নিচের চোয়ালের ওই অর্থোগন্যাথিক সার্জারি দেখলাম, এগোনো পেছনো। ওপরের চোয়াল যদি কারোর খুব বড় থাকে বা বেরিয়ে থাকে, সেক্ষেত্রে কি সার্জারি করা হয়? এবারে এই জিনিসটাকে আমাদের একটা সামগ্রিকভাবে দেখতে হবে। এই যে মানে দেখো, আমাদের কাছে কোন পেশেন্টরা আসে যাদের একটা ফেসিয়াল ডিফর্মিটি আছে, আইদার তার মুখটা মানে বাংলার পাঁচের মতো আমরা মানে সাধারণ মানুষ বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু সেটা হচ্ছে আমরা কনভেক্স ফেস বা কনকেভ ফেস বলি, সেরকম আইদার ওপরের চোয়ালের অংশটা বসা, নিচের চোয়ালটা বেশি। কিন্তু এটা আমাদের ভাবতে হবে, এটা কি খালি একটা চোয়ালের জন্যই হচ্ছে? একটা ডিফারেন্সিয়াল ব্যাপার থাকে। ধরো যদি আমার নিচের চোয়ালটা ছোট থাকে, ওপরের চোয়ালটা ছোট থাকে, নিচের চোয়াল যদি স্বাভাবিক হয় সেটাকে বড় লাগবে। পুরো জিনিসটাই না সফটওয়্যারে বেসে হয়, কারণ আমরা এখন পুরো 3D ডাটাগুলো নিই এই ধরনের পেশেন্টের, সেগুলো আমাদের কিছু প্রেডিকশন সফটওয়্যারস আছে তাতে দিই, তারা সেখান থেকে আমরা দেখে নিই যে তার কোন চোয়ালের কোথায় ডেফিসিয়েন্সি আছে। এবং সেক্ষেত্রে এই ধরনের অর্থোগন্যাথিক সার্জারি আমি নিচের এটা বললাম, ওপরেও ম্যাক্সিলার ক্ষেত্রেও আমাদের অনেকগুলো সার্জারি আছে। আমাদের খুব কমনলি যেটা করা হয় সেটাকে বলে হয় লিফোর্ট ওয়ান অস্টিওটমি, মানে পুরো ম্যাক্সিলাটাকে ধরে তাকে সামনে পিছনে নামানো তোলা, এই 4টে কাজ করা যায়। কিন্তু একটা লিমিটেশন আছে, ম্যান্ডিবুলার ক্ষেত্রে আমরা যতটা করতে পারি ম্যাক্সিলার ক্ষেত্রে ততটা পারি না। তাহলে আমাদের যদি একটা ডিফেক্ট থাকে টোটাল 7, তাহলে আমাকে 4-3-এ ভাগ করে নিতে হবে, বুঝা গেল? এটা একটা অঙ্কের ব্যাপার আছে। সুতরাং আমি এত ক্রিটিক্যাল জায়গাতে যাচ্ছি না। সুতরাং এটা মানে এই ধরনের অর্থোগন্যাথিক বা ফেসিয়াল ডিফর্মিটি বা এই ধরনের সার্জারিটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই জ হয়, মানে ম্যাক্সিলা ম্যান্ডিবল দুটোকেই ইনভলভ করা হয়, কারণ তা না হলে কিন্তু ব্যালেন্সটা দেওয়া যায় না। কিন্তু এই সবগুলোর ক্ষেত্রে আবার একটা জায়গায় আমরা ব্যাক করব, মানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটার কিন্তু ফাংশনটাকে রাখতে হবে, মানে এই মানুষের খোলা বন্ধ করা সেই জায়গাটা কিন্তু একই জায়গায় নিতে হবে, তা না হলে কিন্তু আবার রিল্যাপস করবে। সুতরাং এটা কিন্তু ক্রিটিক্যাল ওয়ান, কিন্তু এটা রুটিনলি আমরা করে থাকি। মানে নিচের চোয়াল এবং ওপরের চোয়াল একসাথেই সার্জারিটা করা হয়, কেননা দাঁত আছে, তো দাঁত দিয়ে তো কামড়াতে হবে, খেতে হবে আপনাকে, আর এই লোকটাও তো আছে, এই লোকটাকেও তো দেখতে হবে, যেটা বললেন ডাক্তারবাবু, TMJ। আচ্ছা ডাক্তারবাবু, আপনি অজয় দেবগনের গুটখাটা ছাড়াতে পারবেন? কঠিন প্রশ্ন। হ্যাঁ, এই ধরনের এটা না, যদি এর ইনফ্লুয়েন্সে আপনারা প্রচুর পেশেন্ট পাচ্ছেন। না, আমি বলছি অ্যাডটাকে ছাড়ানো না খাওয়াটা ছাড়ানো? খাওয়াটাই ছাড়ানো আমার মনে হয় এখন মুশকিল, এগুলো খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু, মানে ইন দ্য সেন্স আমাদের মতো একটা দেশে মানে খুব খারাপও লাগে সত্যি কথা বলতে গিয়ে, একটা প্রফেশনের সঙ্গে থেকে এই গুটখাটা একটা খুব খারাপ জিনিস। এই হ্যাবিটসটা কিন্তু না এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই খুব বেশি এই প্রবণতাটা আছে, কারণ আমরা এই যত ধরনের এই ডিজিজেসগুলো দেখি, পার্টিকুলারলি এই গুটখা বা টোবাকো রিলেটেড, পার্টিকুলারলি ওরাল চিউইং, এটা কিন্তু খুব ক্ষতিকারক। মানে এই যে গুটখা যে হ্যাবিটসগুলো মানে খুব খারাপ লাগে, জানেন তো, যখন আমরা দেখি এই কন্টিনিউয়ালি, তো ঠিক আছে পেশেন্ট নয় বা যে গুটখা আছে দেখতে পারে না, সে খুব ভালো লাগছে, একটা মোমেন্টারিলি তার একটা খুব সুখ পাচ্ছে সে, কিন্তু সেটা না গ্র্যাজুয়ালি আস্তে 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 মুখের ভেতরে আমাদের যে মিউকোসা, মানে যে শেষাঝিল্লি বা যেটা থাকে, আবরণটা থাকে, সেটাকে আস্তে 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 করে চেঞ্জ করে দেয়, যেটাকে আমরা বলি ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। খুব ড্রেডেড ডিজিজ, মানে ক্যান্সার শুনে বা অন্যান্য কিছু শুনে আমরা যখন শিউরে উঠি, এটা কিন্তু তার থেকে বেশি শিউরে ওঠা। তার কারণটা হচ্ছে ক্যান্সার, পার্টিকুলারলি ওরাল, মানে আমি যদি পার্টিকুলার ওরাল ক্যান্সারের কথা বলি, স্কোয়ামাস সেল কার্সিনোমা বলি, সেটা পার্টিকুলার একটা জায়গায় হলো, তার জন্য স্পেসিফিক থেরাপি আছে। কিন্তু এইটা একটা এমন, ইট ইজ এ কন্ডিশন, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। সারা মুখে আপনি কোথায় বাদ দেবেন? গাল, জিভ, তালু, ইভেন ফ্যারিংস, সব জায়গায় ইনভলভ। আপনি পুরো জায়গাটা কেটে বাদ দেবেন না। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে
মানে খুব খারাপ লাগে। মানে ইনিশিয়াল ফেজে যদি আমরা তার নেশাটা ছাড়াতে পারি, রিহ্যাব করতে পারি কিছুটা, কারণ দিনে 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 পেশেন্টের হাঁটা ছোট হতে থাকে, মাউথ ওপেনিং, এবং আলটিমেটলি আমাদের কাছে পেশেন্ট আছে লাস্ট স্টেজে তখন এক আঙুলও আর হাঁ হয় না। তখন যে চিকিৎসাগুলো আমাদের করতে হয়, একটা তো ভালোভাবে দেখতে হয়, সেখান থেকে বায়োপসি নিয়ে সেটা কোনো ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন বা সেটা কোনো রকমভাবে ম্যালিগনেন্সির দিকে গেছে কিনা। তা না হলে আমাদের তো একটাই কাজ পেশেন্টটাকে হাঁ করানো। যে হাঁ করাতে গেলে যে সার্জারিগুলো আছে সেগুলো আমাদের করতে হয়, কিন্তু খুব দেখি আমরা পেশেন্ট কিন্তু আবার সেই যদি পুরোনো হ্যাবিটসে ফিরে আসে কিছুদিনের মধ্যেই আবার রেকার করে। কারণ ফাইব্রোসিসটা একটা এমন জিনিস, আমি যদি কোনো এখানে অ্যাজোলেভিয়াল ফ্ল্যাপটা আমরা দিই ইউজুয়ালি, সেটা দেওয়ার পর তারপরে সেখানেও আবার ফাইব্রোটিক চেঞ্জেস, আপনাকে তো এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে। সুস্থ এনভায়রনমেন্ট না দিলে আপনি বাচ্চা মানুষ করবেন কী করে ভালো করে? সুতরাং এটাও তাই। সুতরাং এটা কিন্তু খুব একটা ড্রেডেড ডিজিজ বলে আমার মনে হয়, একটা অভিশাপ। এবং তার জন্য ভগবান করুন এই গুটখা কোম্পানি বা যারা আছেন দয়া করে মানুষকে আর প্ররোচনাটা দেবেন না। মানে এটা আমরা বুঝতে পারি, এগুলো মানুষ যখন এগুলো নিয়ে আসেন আমাদের কাছে দেওয়ার মতো খুব একটা কিছু থাকে না। সেই তবে ডাক্তারবাবু একটা হেল্প হয় গুটখা খেলে, লোকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখে যায়। সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে গুটখা খুব হেল্প করে। আর যদি আপনি বুঝতে পারেন যে আপনার ছেলে বড় হয়ে গুটখা খাবে, তাহলে প্লিজ তার নাম যুক্তাক্ষরে রাখবেন না, মানুষ নাম বলতে পারে না। একদমই একদমই। এবং এই মাউথ ওপেনিং রেস্ট্রিকশনটা যারা আছে সে জানে এটা কি সমস্যা। তার উপরে জ্বালা পোড়া, তার উপর তো বার্নিং সেন্সেশন আছেই। মানে আমার কিছু হলো আমি দেখতে পাচ্ছি না, আমার কাছে পেশেন্ট এলো, আমি সেখানে তার একদম মুখের পেছন দিকে গিয়ে যে দেখবো, আমার উপায় নেই। আমি সেটাকে দেখার জন্য আমাকে ওটিতে নিয়ে গিয়ে তার একটা মানে পেশেন্টের ইকোনমিক বার্ডেনটাও কত বেড়ে যাচ্ছে, এটা ভাবাই যায় না। মানে না দেখলে আমি কী করে চিকিৎসা করবো? খুব মানে এইটা একটা অভিশাপ, এবং যত তাড়াতাড়ি এই অভিশাপ আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে বন্ধ হয় তত মানুষের মঙ্গল। মানে এটা বুঝে রাখুন যে এই গুটকা, এই সুপুরি, এই জাতীয় জিনিস খেলেই এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এই রোগটা হয়। তাহলে আপনি চিন্তা করুন, আপনি খাচ্ছেন এই রোগটাকে তৈরি করার জন্য। তো সিম্পল, আপনি যদি রোগটা চান তাহলে এটা খান, আর যদি এই জঘন্য রোগটা না চান তাহলে খাবেন না। তাহলে ডাক্তারবাবু পরের প্রশ্নে যাই। আর ডাক্তারবাবু এইবার আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের দুজনকে যিনি আলাপ করিয়ে দিয়েছিলেন তার ব্যাপারে একটু জানতে চাই, সেটা হচ্ছে আক্কেল দাঁত। বাহ বাহ, তাহলে তোমার খুব কম বয়সে আক্কেল হয়েছে মনে হচ্ছে। মনে হয় না, কিন্তু ঠিক আছে। মানে আমাদের মানুষের একটা ইভলিউশনের জন্য দেখা যাচ্ছে যে আগে যতগুলি দাঁত লাগতো এখন হয়তো লাগে না। জ সাইজ ছোট হচ্ছে, জ সাইজ ছোট হলে সেই দাঁতটি আর বেরোবার জায়গা পাচ্ছে না, এবং সব থেকে প্রবলেম হচ্ছে সেই দাঁতটা যেভাবে থাকা উচিত সেভাবে থাকছে না, বেঁকে যাচ্ছে। সামনের দিকে ডানপন্থী হতে পারে, বামপন্থী হতে পারে, অন্য ঊর্ধ্বপন্থী হতে পারে, সব কিছু হতে পারে। এই আক্কেল দাঁতটা না আমরা খুব মানে নেগলেক্ট করি সাধারণ মানুষ। একটু ব্যথা হলো ওষুধ খেলাম, কিন্তু প্রথম একটা পর্যায়ে থাকলো সেটাকে আমরা পেরিকরোনাইটিস বলি, মানে জাস্ট তার যে অংশটা দিয়ে ঢাকা আছে তার একটা ইনফ্লামেশন। পরবর্তী ক্ষেত্রে এই পেরিকরোনাইটিস থাকে না, তখন সেটা আস্তে আস্তে আরও ভেতরের দিকে ইনফেকশনটা চলে যায়, তাকে আমরা স্পেস ইনফেকশন বলি। এবং সেটা থেকে বাড়তে বাড়তে কিন্তু মানুষের মুখ বন্ধ হয়ে গলায় এসে কিন্তু একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশনের সৃষ্টি হয়। কারণ এখনকার দিনে না প্রচুর মানুষ হচ্ছে মেডিকেলি কম্প্রোমাইজ। আগে নর্মাল মানুষের হয়তো অত কিছু হতো না, কিন্তু এখন এত মানুষ মেডিকেলি কম্প্রোমাইজ, এগুলো কোন দিকে টার্ন নেবে বুঝতে পারি না। আর একটা খুব কমনলি দেখি, এগুলো সাইলেন্ট কিলারের মতো কাজ করে। কীরকম না, আমাদের তো এরকম স্ক্রিনিংয়ের যেমন ধরুন আমরা ইসিজি রেগুলার করি, ব্লাড সুগার রেগুলার করি, কিন্তু কোনো মানুষ বছরে একবার করে ওপিজি করে আপনি শুনেছেন? শুনবেন না। কিন্তু এই ধরনের কিছু রোগ আছে, এগুলো না কোনো সিমটম নিয়ে আসে না। আপনি হঠাৎ করে ওপিজি করতে গিয়ে দেখলেন, বা ওপিজি মানে বলছি অর্থোপ্যান্টোমোগ্রাম, যেটা একটা পুরো মুখের এক্সরে আমরা স্ক্রিনিংয়ের জন্য ব্যবহার করি। সেখানে একটা আক্কেল দাঁতের চারপাশে একটা সুন্দর কালো করে জায়গা বানিয়েছে, তার মানে ওখানে একটা লিসেন ডেভেলপ হচ্ছে। সেই লিসেনটা সিস্ট হতে পারে, টিউমার হতে পারে, সবসময় যে ম্যালিগনেন্ট হচ্ছে তা নয়, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রবলেমের সৃষ্টি হয়। সুতরাং আক্কেল দাঁতের তাকে নিয়ে বেশি বেআক্কেলগিরি করবেন না। যদি কোনো সমস্যা হয় আপনার দন্ত চিকিৎসকের কাছে আপনি ডেফিনেটলি যাবেন, এবং তিনি যদি বোঝেন তিনি কোনো ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে পাঠাবেন, কারণ আক্কেল দাঁতের সঙ্গে অনেকগুলো প্যাথোলজি রিলেটেড থাকে, এবং আবার সেই একই জায়গায় ফিরে আসতে হয়। আক্কেল দাঁতের সমস্যা থাকলে কিন্তু এটা একটা মেন কজ টিএমজে প্রবলেম শুরু হয়। কারণ তখন কি হবে, আপনার যেদিকে আক্কেল দাঁতে ব্যথা আপনি সেটা অ্যাভয়েড করছেন, এদিক দিয়ে খাচ্ছেন, আস্তে আস্তে জয়েন্টের ব্যালেন্সটা চলে গেল, পেন শুরু হয়ে গেল। মানে ইনি একটা এমন জিনিস না, মানে আমাদের সেই টায়ার প্রেসার চেক করার মতো জানাবে কোথায় কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে, কিছু একটা ডিফারেন্স হচ্ছে। তো আক্কেল দাঁতটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে করবেন, এটা ওরাল হাইজিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আক্কেল দাঁত যেটা বললেন ডাক্তারবাবু, নিচের আক্কেল দাঁত, এই অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স এই দুটো দাঁতের খুব বেশি। নিচের আক্কেল দাঁত একটা বিশাল নার্ভ, খুব
তাগড়া নার্ভ তার খুব কাছাকাছি থাকে, তার জন্য সে বেশি ইম্পর্টেন্স পায়। আর উপরের আক্কেল দাঁত, এখানে একটা হাওয়া ভরা জায়গা আছে, আমরা ম্যাক্সিলারি এয়ার সাইনাস বলি, সেটার খুব কাছাকাছি থাকে বলেও সেটা গুরুত্ব পায়। তাছাড়াও আরও অনেক আলাদা জিনিসপত্র আছে, তার জন্য অনেক বেশি গুরুত্ব পায়। আক্কেল হলে বেআক্কেলে কাজ না করে যদি ইনফেকশন হয় তাহলে সব মূলে উৎপাটন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল। হ্যাঁ, আচ্ছা, আপনারা দুজন তো দীর্ঘদিন একসাথে কাজ করেছেন, হ্যাঁ, তো এবং আমরা জানি মানে ভাই ভাই ম্যাক্সিলোফেশিয়াল এবং ডেন্টিস্ট্রি, কিরকম অদ্ভুত কেসেস আপনারা হ্যান্ডেল করেছেন মানে আপনারা এই যে জুটিতে? একটা তো এই যে ট্রমা রিলেটেড যে কেসেসগুলো আছে সেগুলো তো আসে, তার বিভিন্ন রকম তার নাটক বা তার এইগুলো থাকে, এবং আরও কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসও হয় যেগুলো আমরা কোনো অর্থনৈতিক সার্জারি বা এর ক্ষেত্রেও দেখতে পাই, যে এই না মানুষের মানে হঠাৎ করে মানুষের এক্সপেকটেশন লিমিটটা মানে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হতে গিয়ে থাকে। সেটাও বোঝানোটাও আমাদের দায়িত্ব। মানুষ না সবসময় মনে করেন যে আমি এটা মানে 0 থেকে 100, সেটা তো হতে পারে না, ঠিক আছে? সুতরাং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস খুব জানেন তো, সেটা হচ্ছে টিম এফোর্ট। মানে আমি জানি আমার স্পেশালিটিতে আমি কি করতে পারবো, আর একজন ডেন্টাল সার্জন বা অন্য স্পেশালিটিতে কি করতে পারবেন। সুতরাং এখানে টিম এফোর্টের খুব দরকার আছে। মানে আমি প্রত্যেকে মানুষের তার নিজের লিমিটেশনসটা বুঝলে তবে আমি পেশেন্টের বেস্ট এটা দিতে পারবো, ঠিক আছে? এটা একটা ফ্যাক্টর তো থাকেই। আর একটা হচ্ছে আর অদ্ভুতভাবে আরও যে জিনিসগুলো আমরা পেয়েছি, আমাদের যে কিছু কিছু রোগ থাকে যেগুলো ওডোনটোজেনিক কেরাটোসিস বলি বা টিউমার বলি, যেগুলো না আমরা খুব কনজারভেটিভ ম্যানেজমেন্টে বিশ্বাসী, মানে আমরা বেসিক্যালি। কারণ তা না হলে আমার কাছে যদি যদি ব্রহ্মাস্ত্র থাকে তো আমি ব্রহ্মাস্ত্রটা প্রথমে মারবো না, তাই না? আমার যদি একটা ম্যালিগনেন্ট ডিসঅর্ডার না থাকে তাহলে প্রথমে আমি একটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে যাবো, দিয়ে আবার ট্রাই নেবো। যদি হয়ে যায় মানে সেটা ডেফিনেটলি তার সায়েন্টিফিক প্রোটোকল অ্যান্ড এটা সার্জিক্যাল প্রোটোকল মেনেই তারপরে সেটা যাবো। সেক্ষেত্রে কী হয়, এই ধরনের কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে করতে পেশেন্টগুলির সাথে না দীর্ঘ 15-20 বছরের একটা সম্পর্ক হয়ে যায়, এবং সেই জায়গাটাতে তারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মতো হয়ে যায়। একটা ভালো ছবি আঁকলো, কুশলকে এনে দিল, ও দেখুন এরকম, বা এটা তার মানে আমরা ভুলে গেছি কোনো কারণে যে পেশেন্ট আমাদের জন্মদিন জানে, এটা গিফট এনে দিল লাইক দিয়ে, এটা একটা তৈরি হয়ে যায় আর কি। এটা একটা অন্যরকম মানে এটা এই সফট স্কিলটা না এখন আমার মনে হয় যেন কোথাও আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। আমরা বড্ড বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছি, তো এই ধরনের পেশেন্টগুলো ডিল করতে করতে আমরা সেই জিনিসগুলো ফিরে, তখন আমাদের মনে পড়ে আছে সেই ওটি তখন তো এত ফেসিলিটিস ছিল না, তার মধ্যে আমরা এই কাজটা করেছিলাম, দেখো এই ছেলেটির হাতটাকে মানে চোয়ালের হাতটা আমরা বাঁচিয়ে দিতে পেরেছি। এটাই তো একটা গল্পের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে নিশ্চয়ই তোমার মনে আছে, একটা খুবই কি বলবো, একজন খালাসি যাকে বলা হয়, মানে যিনি ড্রাইভারের পাশে বসে হেল্পার যিনি আছেন, সে এরকম ডানলপে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে সে পাশে বসেছিল, ড্রাইভার চালাচ্ছে, সামনে একটা বাঁশ বেরিয়ে থাকা একটা লরি, তো এই যে ট্রাক যে ড্রাইভার সে পুরো ওই লরির পিছনে পুরো ঢুকিয়ে দিয়েছিল। তো তার একটা বাঁশ পুরো মানে উইন্ডস্ক্রিনটা ভেঙে এই যে হেল্পার তার পুরো এই নাকের পাশ থেকে এই চোয়ালের পুরো ভিতরে ঢুকে গেছিলো, মনে পড়ছে। তো আপনি চিন্তা করতে পারেন যে একজন ভদ্রলোক যিনি ওই হেল্পার, তার আর্থিক সেই সঙ্গতিটা না থাকাটাই স্বাভাবিক। আমাদের কাছে রাত্রেবেলা ফোন এসেছিল, মনে পড়ছে নিশ্চয়ই তোমার, তো এরকম অসহায় ফোন করেছিল যে এরকম করে দেবেন কি ওটি, মানে এরকম করে যদি দেন তাহলে খুব ভালো হয়। তো আমরা সুব্রতদা তখন বেঁচে ছিলেন, আমাদের মনে আছে, গিয়ে পুরো টিম আমরা ওই প্রচুর কাঁচ এগুলো বার করে তারপরে পুরো ওটিটা করা হয়েছিল। হয়তো আমরা মানে আর্থিক দিক দিয়ে হয়তো সেরকমভাবে একদমই সেভাবে আমরা লাভবান হইনি, কিন্তু একটা দিক দিয়ে লাভবান হয়েছিলাম। সেদিনকে হসপিটালে যে একটা খুব নামকরা নার্সিংহোম, সেদিনকে ওই নার্সিংহোমের প্রত্যেকটা লোক আমাদেরকে অনেক হয়তো আশীর্বাদ করেছিল। ডেফিনেটলি শান্তিটা খুব বড় জায়গা। এক্স্যাক্টলি, মানে একটা জায়গায় গিয়ে না তোমার যখন পিছনের দিকে তাকাই তখন মানে সত্যি কথা কি পেলাম আমরা, মানে দেখো আমরা যে কাজগুলো করছি এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল অফ ওয়ার্ক, মানে সেগুলো হয়ে আসছে সাইন্টিফিক্যালি, সেগুলো সাপোর্টেড আমরা করছি, কিন্তু তার বাইরের যে জিনিসটা আছে না সেটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। ঠিক। আর আরেকটা কথা মনে করি, আমার মনে পড়ে গেল হঠাৎ করে, একবার আমাকে আর রবিনন্দাকে একবার ডায়মন্ড হারবারেরও অনেক ভিতরে একটা ফ্র্যাকচার পেশেন্ট, ডাক্তার তিনি বললেন, রিকোয়েস্ট করলেন যে আপনারা যদি এখানে এসে এই ফ্র্যাকচার যেটা আছে ম্যান্ডিবল ফ্র্যাকচার সেটা যদি ঠিক করে দেন তাহলে খুব ভালো হয়। তো আমরা কি করলাম, আমরা তিনজন মানে যিনি অ্যানেস্থেটিস্ট, আমি আর রবিনন্দা, তো সেখানে গেলাম, গিয়ে যে বিভৎস জিনিসটা ফেস করলাম, আশা করি কি
মানে আমরা যখন গেলাম তখন সেটা দেখলাম নার্সিংহোম লেখা আছে, একটা নাম বলছি না, নার্সিংহোম লেখা আছে। তো নার্সিং তো মানে যেভাবে নার্সিংহোমে ঢুকতে হয় সেটাই একটা আশ্চর্য জিনিস। ঢোকার পরে আমাদেরকে ওই বিভিন্ন গলি টলির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা নার্সিংহোম, সেখানে ভিতরে গেলাম, একটা বাড়ি এমনি। তো তার দোতলায় হচ্ছে হলো ওটি। তো আমরা যখন দোতলা দিয়ে উঠছি তখন এরকম ধরুন লুঙ্গি ফুঙ্গি টাঙানো আছে এরকম, দিয়ে আমরা দোতলায় সিঁড়ি দিয়ে উঠলাম। এবার আমরা তো ওটি খুঁজে পাচ্ছি না, সব তো দরজা জানলা খোলা। তো বললো এই তো ওটি। তো বলি এই ওটি, বলে হ্যাঁ পুরো দরজা জানলা সব খোলা, বারান্দা ফারান্দা, হাই কি রে, এই তো অপারেশন করছি, একদম এরকম। ওমা তারপরে কিছু মানে ধোঁয়া উঠছে, মানে নিচে কেউ একটা উনুন জ্বালিয়েছে, তার ধোঁয়া উঠছে। তো যাই হোক, তা আমরা তো খুবই ভয়, কি এইভাবে কীভাবে ওটি, বলে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, এখানে প্রচুর অপারেশন হচ্ছে, প্রচুর অপারেশন, একদম করুন। তারপরে যেটা সাংঘাতিক জিনিস হলো সেটা হচ্ছিল ওটি লাইট, একটা বড় বাল্ব, সেই বাল্ব জ্বালানোর পরে মানে ক্যারাম বোর্ডের লাইট, হ্যাঁ আপনি আপনি পুড়ে যাবেন সেই তার গরমে। হ্যাঁ সেখানে পেশেন্ট তো অ্যানেস্থেটিস্ট যিনি ছিলেন তিনি খুব সিনিয়র, তিনি তো আমাদেরকে খুব গালাগাল করছেন যে এটা কি জায়গা। হ্যাঁ, আর যেখান থেকে সব জিনিসপত্র আনছেন সেখানে মানে কব ওয়েভস, মানে ঝুল পড়ে গেছে আর কি এরকম। মানে আপনি চিন্তা করে দেখুন এইরকম জায়গাও লোকে অসহায় হয়ে করছেন। ভাগ্য ভালো আমাদের কাছে যে জিনিসগুলো ছিল পুরো মানে অটোক্লেভ সেট ছিল, পুরো নিয়ে গেছিলাম আমরা। সেক্ষেত্রে আর ওই আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া করার ঝুঁকিটা নিয়ে নিই, একদম লোকাল অ্যানেস্থেসিয়া করে আমার পুরো নিজেদের অটোক্লেভ সেট করে বন্ধ করে, ওটিটা ফিউমিগেটার একটা ছিল মরণাপন্ন, তাকে বাঁচিয়ে আমরা 2 ঘন্টায় করে চলে আসবো, তার জন্য সারাদিনটা ওয়েস্ট করে চলে এলাম ফর দ্য সেক অফ দ্য পেশেন্ট, আর কিছু না। খুব ভালো ধোঁয়া ফোঁয়া এবং তার থেকে আমরা ডিসিশন নিলাম না, যাই হোক এই কিছু বেসিক জায়গার বাইরে, তখন তো কম বয়স, বোঝো তো, যে ডাকছে সেখানে দৌড়ে যাচ্ছি লাইক দিস। কিন্তু এরকম আরেকটা আমার অভিজ্ঞতা হয়েছিল এরকম, যে মোটিভিতে গেছি, গিয়ে আচ্ছা আমি ড্রেসটা চেঞ্জ করবো, কোথায় আপনার ড্রেস চেঞ্জিং রুম, সার্জেন্স রুম, কেন, এই তো দেখছেন ওটি, চলে যান ওর ঠিক পেছন দিকটাতে। মানে আমি ওটিতে ঢুকবো যে সার্জিক্যাল অ্যাটায়ারটা পরে, স্টেরিলাইজ ড্রেস পরে, তার ভেতর দিয়ে চলে। এই যে কিছু কমন জিনিস না এগুলো, এটা এখন মানে জানি না মানে এটা কি করে মানুষ তার মধ্যে থেকেও করতেন। এটা এই জায়গাটাতে আমাদের খুব সচেতন হওয়া দরকার। এখন অনেক উন্নত হয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এখনো গ্রামে গঞ্জে যেহেতু আমরা তো প্রায় ধরো মানে 25 বছর হয়ে গেল আমাদের কথা বলছি, সুতরাং তখন এই ডেভেলপমেন্ট গুলো এইভাবে দেখেছি আর কি আমরা। যাই হোক, এখন সবকিছুই ভালো। তখন হয়তো মানুষের ইমিউনিটি অনেক বেশি ছিল, ওখানে কাজ হলো তার কোনো কমপ্লিকেশন হতো না, আর তুমি এখন আটমোস্ট কেয়ার নিয়ে কাজ করলে হবে, দ্যাট থিং ইজ দ্যাট ইজ ডিফারেন্ট। মানে যাই হোক, কিন্তু ইট ইজ সাম প্রোটোকলস দ্যাট শুড বি মেইনটেইন। ডাক্তারবাবু আরেকটা জিনিস, সেটা হচ্ছে জ লাইন, ঠিক আছে? নায়ক হওয়ার জন্য সবার আগে কী করতে হবে, ভালো অভিনেতা হওয়ার জন্য কী করতে হবে, জ লাইন ঠিক করতে হবে। এর সাথে অভিনয়ের কোনো সম্পর্কই নেই, কিন্তু ওই স্ক্রিনে ভালো দেখার জন্য। তো এটার কি আপনার কাছে প্রচুর দাবি আছে? এই ধরনের তো আসেই এখনকার দিনে। মানুষ সত্যি কথা বলতে কি মানে দেখনদারিটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, স্বাভাবিক এই ধরনের ডিমান্ডও আছে। এখন একটা প্রমিনেন্ট জ লাইন, প্রপার জ লাইনের জন্য আসেন, সেটা দুটোভাবে করা যায়। সফট টিস্যুর একটা চেঞ্জেস করা যায়, আর একটা হার্ড টিস্যু চেঞ্জেস করা যায়। তবে আমরা সবসময় হার্ড টিস্যু চেঞ্জেসের পক্ষপাতী, কারণ সেই চেঞ্জটা না পার্মানেন্ট হয়। আমি যদি বেসটাকে ঠিক করি, ধরো কারো আছে, মনে হয় আমাকে একটু প্রমিনেন্ট করতে হবে, তাহলে যে কাজটা করি আমরা একটা জিনিওপ্লাস্টি বলে একটা সার্জারি করি, অগমেন্টেশন জিনিওপ্লাস্টি। তাহলে চিনটা যদি থাকে বা চিনের সাথে লাইনগুলো যদি প্রপার ওয়েতে মেনটেন হয়, তা নাহলে অন্যান্য কনজারভেটিভ ম্যানেজমেন্টও আছে, প্রচুর ফিলার্স বা এইসব দিয়েও সেগুলো করা হয়, কিন্তু সেগুলো রিপিটেটিভ, বারবার করে করতে হয়, এক্সপেন্সিভও বেশি। এগুলো এখন না একটা চেঞ্জিং ডোমেন, জানো তো। এই জায়গাটাতে আমরা এখন চেঞ্জ করছি, এখনও শেষ কথা বলার সময় কিছু আসেনি। তবে এইগুলো যেহেতু খুব মানে খুব কম সময়ের জন্যই মানুষ চান, মানে ইনস্ট্যান্ট কফি খাওয়ার মতন, সুতরাং সেক্ষেত্রে মানে কিছু ক্ষেত্রে সমস্যারও সম্মুখীন হতে পারে, যেগুলো আমরা চিন্তা করে মানুষ চাইলেন আমরা দিতে পারি না, হাত জোর করে বলি না, এটা সম্ভব না। তো এই এত বড় বড় যে লিশন এগুলো কাটা হলো, বা কারোর ক্যান্সার সার্জারি হলো, রিকনস্ট্রাকশন, দেখো বেসিক্যালি আমি যদি বলি গত 50 বছরের ইতিহাস বা সায়েন্টিফিক ডাটাতে আমাদের রিসেকশনের যে পদ্ধতি, মানে দুটো পদ্ধতি, তো একটা রোগটা শরীর থেকে ছাড়াবো এবং সেই জায়গাটাকে আমরা রিকনস্ট্রাক্ট করব, মানে তাকে আবার নিজের দেখো না, মানুষের ক্ষেত্রে তা তো খালি ক্যান্সারটা শরীর থেকে চলে গেল, তাকে তো বাঁচতে হবে, তাকে তো বাঁচানোর জন্য চিকিৎসাটা করলাম, তা সেইটাকে বলি আমরা কোয়ালিটি অফ লাইফ। এই কোয়ালিটি অফ লাইফে চেঞ্জেসটা এইটার ক্ষেত্রে কিন্তু রিসেন্ট মানে এর মধ্যে বছরের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তার খুব একটা আমাদের ক্ষেত্রে ম্যাক্সিলোফেসিয়াল রিকনস্ট্রাকশন যেটা লাগে সেটা হচ্ছে একটা মাইক্রোভাস্কুলার সার্জারি।
তার মানে আমি শরীরের যে কোনো একটা অন্য অংশ থেকে, আমাদের খুব কমনলি যেগুলো ইউজ করা হয়, পা থেকে নেওয়া হয় ফিবুলা, অ্যান্টেরোল্যাটারাল থাই ফ্ল্যাপ নেওয়া হয়, প্লাস হচ্ছে আর আমাদের আর যেটা নেওয়া হয় রেডিয়াল ফোরাম নেওয়া হয়। এই তিনটে খুব কমলে, আরও অনেক জায়গা থেকে নেওয়া হয়। তাহলে কি হয়, সেখান থেকে আমি টিস্যু, তার ভেসেলস, সমস্ত কিছু নিয়ে আমি আনছি, সেখানে প্রতিস্থাপন করছি, প্রতিস্থাপন করে যাতে সেই টিস্যুটা সেই জায়গাতে আমরা রিকনস্ট্রাক্ট করে দিচ্ছি, যাতে আবার তার মানে অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিক্যাল তার যে পুরনো প্রিমরবিড যে কন্ডিশনটা তাকে ফিরিয়ে দেওয়া। কিন্তু সেটার ক্ষেত্রে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। আগে এই মাইক্রোভাস্কুলার সার্জারি মানে খুব কম একটা সেন্টারেই হতো বা খুব হাতে গোনা দু একজন সার্জন করতেন। এখন এই ইয়ং জেনারেশনের মধ্যে এই যে আর্টটাকে রপ্ত করার একটা প্রবণতা হয়েছে, তারা ট্রেনিং নিচ্ছে সবাই, এবং সেটা মানে এখন এটা অ্যাভেলেবেল, মানে এমন নয় যে অ্যাভেলেবেল নয়, এবং তার এক্সপেন্সেস সেটাও কমেছে। কারণ এখন একটা জিনিসও খুব বেড়েছে, যেটা আমার খুব ভালো লাগে এই জেনারেশনে ছেলে মেয়েদের সঙ্গে কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে টিম কনসেপ্টে কাজ করা। এটা হয়তো খুব একটা আমাদের জেনারেশনে এই কালচারটা ছিল না, বা উপায় ছিল না, লোকই ছিল না, হবে কি করে। এখন ধরো যে কাজটা আগে একটা পুরো রিসেকশন করা হলো, রিসেকশন করা হলো, তারপরে একটা রিকনস্ট্রাকশন করতে 13-14 ঘন্টা ওটি হতো, সেই ওটিটা এখন 4-5 ঘন্টায় হয়ে যাচ্ছে। কারণ দুটো টিম কাজ করছে, একটা টিম রিসেকশন করছে, একটা টিম রিকনস্ট্রাকশন করছে। যখন আমি রিসেকশন করে জায়গাটাকে মানে ডিফেক্টটা তৈরি হলো, ততক্ষণে ফ্ল্যাপটা রেডি হয়ে গেছে বসাবার জন্য, জাস্ট অ্যানাস্টোমোসিসের জন্য যে সময়টা লাগছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পেশেন্টের ওটি টাইমটা কমছে, তার এক্সপেন্স কমছে, এবং তার মরবিডিটি কমছে। সুতরাং আমার মনে হয় এই যে চেঞ্জেসটা, এটা কিন্তু সবাইকার পক্ষেই ভালো। মানে এই যে আর্টটাকে আমাদের শিখতে হবে, কারণ এটা না এখন একটা মাস্ট হয়ে গেছে। মানে আগেকার দিনের কি হতো জানো তো, মানে যে জিনিসটা আমি পারি না ওটা ভালো নয়, এটা একটা কনসেপ্ট ছিল। এখন কিন্তু এটা না, আরে আমি পারি না তো ও পারে, ঠিক আছে, আমি যখন কাজ করছি, এটা টিম ওয়ার্কে কাজ করছি, এই দুটো টিমে কাজ করলে পেশেন্টের জন্য ভালো। অনেকগুলো মাথা থাকলে কোনো কিছু গন্ডগোলে মানে সমস্যা যদি হয়, তখন তো শেয়ারিং অফ এই জিনিসগুলো না, সত্যি কথা বলতে কি আমাদের শেখার অন্যদের থেকে। ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের যেখানে যেখানে যাওয়ার বা আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কাজ করার সূত্রপাত আমার সুযোগ হয়েছে, যেমন সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। আমরা সবসময় করি, কিন্তু ওদের ওখানে আমি দেখেছি, ওখানে কিন্তু এই ইগোর প্রবলেম নেই। মানে তথাকথিত বড় বড় স্টলওয়ার্ড সার্জন একসাথে কাজ করছেন, এটা কিন্তু শিখিয়েছে আমাদের। এটা কিন্তু আমার যেহেতু ট্রেনিংটা পুরোটাই এদিকে, আমরা এখানে খুব একটা দেখিনি। হয়তো মানুষ কম ছিলেন বলে হয়তো সংখ্যা বেশি, মেবি, যাই হোক না কেন, কিন্তু এটা আমরা কিন্তু ইমবাইব করেছি ওদের থেকে। এটা কিন্তু এখনকার জেনারেশন ফলো করে, আমার খুব ভালো লাগে সেটা। এত কামড় কেমন কেমন খেয়েছে, ওরে বাবা, কামড় আর বলো না, মানে মেঘনা ডাকলে ছাড়বে না। কামড়ের ক্ষেত্রে বেসিক্যালি খেতে হয়েছে যে একটু বাচ্চা পেশেন্ট যেগুলো থাকে, অনেক সময় মানে তখন ভয় পেয়ে গেলে কি হয়, কিছু মানুষ নার্ভাস, তুমি যা বলবে তার উল্টোটা করবে। আরে হাঁটা করুন, সে আরো জোরে কামড়াচ্ছে। মানে তুমি গাড়ি চালাতে গিয়ে ব্রেকের বদলে অ্যাক্সিলেটার টিপে দিয়েছো, লাইক দিস, কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেখানে নয় আমার আঙুলটা বুঝলো, সেরকম ব্যাপার। এটা হয়, আমরা যেহেতু মুখের মধ্যে কাজ করি, এটা হয়। আর অনেক সময় কামড় আর একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের কিছু কমপ্লিকেশনস হয় হঠাৎ করে। সিনকোপ বলে একটা কমপ্লিকেশন আছে, খুব কমনলি যারা ডেন্টিস্টের সঙ্গে রিলেটেড হয়, তাদের একটা ভ্যাসোভেগাল সিনকোপ হয়। তো সেটা হতে গেলে পেশেন্টের প্রথমে একটুখানি হলো, অন্য কিছু চেঞ্জেস হলো, তারপরে হঠাৎ করে না একটা অনেক সময় সিজারের মতো হয়ে যায়। তখন যদি মুখের মধ্যে তুমি কাজ করো, তো ব্যাস হয়ে গেল আঙুল। তো এটা ওটা কিন্তু আবার অন্য, এই দুটোর ইমপ্লিকেশন ইজ ডিফারেন্ট। এগুলো বুঝতে হবে মানুষের ক্ষেত্রে। আর এরকম কখনো যে কেউ চুমু খেতে গিয়ে মুখ আটকে গেছে, ওরে বাবা, এটা ভয়াবহ জিনিস। এরকম আর হচ্ছে না। এরকম পেশেন্ট পেয়েছিলাম আমি। হ্যাঁ, মানে কিছু একটা ইন্টিমেট কাজ করার সময় একটা ডিসলোকেশন হয়ে গেছে। এবারে খুব ঘনিষ্ঠর মধ্যেই একজন কেউ ছিল আর কি। তখন তাকে সেই অবস্থায় আমাকে রাত্রিবেলা আবার মানে চেম্বার খুলে ডিসলোকেশনটাকে ঠিক করতে হয়েছিল। সুতরাং আগে নিজের যন্ত্রপাতিগুলো বুঝে নিতে হবে, আর কি একদম, জ কতটা কি করতে পারবে না পারবে। মানে দেখে অবাক হয়ে গেছে, হ্যাঁ সেই বন্ধ করতে পারছেন, তুমি প্রবলেমটা বুঝে দেখো। মানে আমি যদি মুখ হাঁটা করতে না পারি একরকম, তাহলে আগেই আমি হাঁটা করতে পারছি না, এমন। এটা খুব কমনলি হয় না যে তুমি একবার আমি হাঁ করলাম পরের বার করতে পারছি না। এই হাঁ বন্ধ হওয়াটা খুব গ্র্যাজুয়ালি হয়, কিন্তু মুখ আটকে যাওয়াটা হয় একদম অ্যাকিউটলি। তুমি করলে এটা তো ঠিক আছে, আর বড় রসগোল্লা বড় করে হাঁ করে খেলে বন্ধ হচ্ছে না, তোমার সেই বন্ধটা কিন্তু স্বাভাবিকভাবে কমই হয়। কারো কারো হয়ে গেলে না, তো ছুটতে হবে। অনেক ধন্যবাদ স্যার। এত জটিল নাম, এত কিছু, বা এই মুখের মধ্যেও যে এত কিছু রয়েছে, মানে ব্রেন নিয়ে আমরা এর আগে পর্ব করেছি, ম্যাক্সিলোফেশিয়াল আমাদের এর আগে আমরা এপিসোড করেছি, কিন্তু এই যে সার্জারি Pathology নিয়ে করেছে বোধহয়। হ্যাঁ, দীপ্তবাবু মানে এসেছিলেন, তো এই যে সার্জারি বা এইটুকু জায়গার মধ্যে যে কত কিছু হতে পারে, সেটা অনেকটা আমরা জানতে পারলাম। তো অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের সাথেও আড্ডা মেরে আপনার ভালো লেগেছে। একদম অনেকদিন বেশ বাদে মন খুলে
মিলে আড্ডা মারা গেল, ঠিক আছে, ভালো লাগলো। এবং এটা যদি আমাদের যে মানে বেসিক যে অ্যাওয়ারনেসের পার্টটা আমরা বললাম, এটা যদি সাধারণ মানুষ একটু ভাবেন, তাহলে নিজেরাই সবাই ভালো থাকবেন। আমরা চাই সবাই ভালো থাকুন, যাতে সমাজটা অনেক বেটার হয়, আর আমাদের কাছে একটু কম লোককে আসতে হয়। ঠিক, একদম একদম, আমরাও সেটাই বলে থাকি। তো আপনাদেরও সেটাই বলছি, আপনাদের চোয়াল শক্ত করে একটা সাবস্ক্রাইব করে দিন না, আর এই নোটিফিকেশন, হ্যাঁ বুঝতে পারছেন, ঘন্টাটাও বাজিয়ে দিন চোয়াল শক্ত আমাদের করে। সাবস্ক্রাইব করুন না। আমাদের চোয়াল, এই বুম্বাদার চোয়াল বল কি অবস্থা এটা? এই বুম্বাদার মতো ডায়লগ করলে এটা কিছু হতে পারে যে আমার এটা আপনার থেকে জানা হলো না? একটাও লাইক পাবো না আমরা, এটা এটা বলুন না, এটা কিছু হতে পারে? না, বেসিক্যালি দিস আর অল না, মানে তোমার এই যে মাউসেলের মুভমেন্টসের একটা কোঅর্ডিনেশনের, এক একজনের এক একটা ওটা হয়ে যায়। মানে দেখবে যারা খুব মানে ইংলিশ গান বা এগুলো গায়, মানে আমি যেহেতু একটু ছাত্রছাত্রীদের নিয়ে গান টানগুলো এইসব করাই টরাই, মানে আমার ওটা ওটা একটা মানে সেকেন্ড আর কি লাভ বলতে পারো। তা সেরকম দেখি আর কি, যারা খুব ভালো তোমার এটা করে, মানে ওয়েস্টার্নসগুলো করে, তারা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সময় হয় না। মানে এই যে এক্সারসাইজগুলো, মানে আমি আমার মাসেলগুলোকে কতটা এক্সপ্যান্ড করাবো না করাবো, এটা একটা ইননেট একটা তোমার চেঞ্জেস হয়ে যায়, তুমি যেভাবে বলছো না বলছো। আপনাদের চোয়াল শক্ত রাখুন, আর চোয়াল শক্ত করে একটু সাবস্ক্রাইব করে দিন। আপাতত আজকের মতন বিদায় নিচ্ছি, আমি সায়ন। আমি কুশল। ফিরে আসবো অন্য কোনো পর্বে, অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন, তাহলে নিজে ডাক্তারি করবেন না। টেক গুড কেয়ার অফ ইউর চোয়াল। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।